As per our schedule, today we'll start Negotiable Instrument Act. And before going to this act, we will discuss regarding our questions, types of questions in the examination. Okay. ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, আপনাকে আগের ক্লাসে করেছিলাম। Yes, what please? ম্যাম আমাদের যে মক টেস্ট হয়েছিল ম্যাম, একজন শেয়ার করেছিল আমাদের গ্রুপে, ওখানে একটা কোশ্চেন দেখলাম ম্যাম, যে হচ্ছে পার্টনারশিপ এট উইল এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের যেহেতু কোনো কিছু বলা না, সেক্ষেত্রে প্রফিট শেয়ারিং রেশিওটা কেমন হবে? No, Partnership Act means Partnership Act, it is the matter of only duration, that when business will be closed. It is not the matter of share of profit. Share of profit there will be, if there is nothing said, then it will be equal. That's fine. কিন্তু এই পার্টনারশিপ এট উইল এর মানেটা হলো আপনি কখন বিজনেসটা কখন ডিসলভ করবেন, এটা বেসড অন নোটিসে আমরা করে দিতে পারি। কিন্তু এখানে কিন্তু পার্টনারশিপের যে ইয়েটা আছে, আপনার শেয়ার প্রফিট শেয়ারিং এর ইস্যুটা, এটা তো নিশ্চয়ই কিছু না কিছু থাকবে। আর যদি না থাকে, ইট মিন্স ইকুয়ালি। যদি দুইজন partner থাকে, if there are two partners only, then it will be equally. That's fine. আচ্ছা, কিছু বলার না থাকলে Recording stopped. Yes. Recording in progress. Okay, so we can start. We can start to ম্যাম our. আরেকটা জিনিস ম্যাম, সাব পার্টনারের ক্ষেত্রে লায়াবিলিটিটা কতটুকু হবে ম্যাম? মানে সে কতটুকু লায়াবিলিটি নেবে? সে যতটুকু শেয়ারের ওইটুকু, নাকি কোনো লায়াবিলিটি নেবে না? No, sub partner liability means sub partner when we sell on a portion of my, what is that? Portion of my percentage, interest, ma'am. Right? Interest. So it's liability directly. We have to study in that section. And liability here is limited because he is not only that portion. The proportion as per the proportion of his availed, or what is that? Someone sold and someone take over. So based on that percentage only, he will be responsible for all these things, but he is not partner, so unlimited liability will not be here. ম্যাম দ্যাট মিন্স হচ্ছে সে তাহলে ম্যাম ওই যে আমরা মাইনরের ক্ষেত্রে যেটা পড়েছিলাম, যতটুকু ইনভেস্ট করে অতটুকু পারবে না। হ্যাঁ, মাইনর ইজ ডিফারেন্ট থিং প্লিজ। না ম্যাম, মাইনর তো ম্যাম পার্টনারশিপের ক্ষেত্রে, মাইনরের ক্ষেত্রে ম্যাম যতটুকু ইনভেস্ট করেছে ওই তার ইনভেস্টমেন্টটা লায়াবল, সে পার্সোনালি লায়াবল না। হ্যাঁ, এটা for the only for when he will be minor, but when he will become adult or majority, that he will be partner or not to be partner. That is minor মানে হচ্ছে এখানে যেহেতু সে ছোট বাচ্চা, মানে শিশু, সুতরাং তাকে ফার্মের কেউ মারামারি করলো, কোনো খারাপ কাজ করলো, সেগুলো কোনো কিছুর জন্য সে পার্সন হিসাবে লায়াবল হবে না। কিন্তু তার লস হলে তার ওই যে তার যে শেয়ারটা আছে, তার যে পার্সেন্টেজটা আছে, সেইটুকু ওইখানে যাবে, কিন্তু সে পার্সোনালি এটার জন্যই করবে না। সাব পার্টনারের ক্ষেত্রে সেম হচ্ছে, তাহলে সাব পার্টনারের ক্ষেত্রে সে যতটুকু ইনভেস্ট করেছে অতটুকুই লায়াবল হবে। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু রিলেটেড সেকশনটা ইন ডেপথ কাইন্ডলি স্টাডি করতে হবে। কারণ এই ডিরেক্ট যদি আমি এইভাবে বলি, কিছু কিছু রিলেটেড আছে যেটা আপনি ইন ডেপথ হলো সেকশন 30, যেটা মাইনর আছে। হ্যাঁ, এইটাকে আপনাকে আরো বেশি করে পড়তে হবে, বিকজ এখান থেকে আমি দেখেছি কোশ্চেন আছে। এবং সাব পার্টনার নিয়ে যে বিষয়টা আছে, এইটা আপনি একটা আগে ভালো করে স্টাডি করেন, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। ওকে, it is 8:50, so we can start. 5 minutes already over. So how many we are now? We can start. Can we start today's class? I think we should start because 5 minutes already over. জি ম্যাডাম, শুরু করতে পারেন। Sorry. Okay, before going to Negotiable Instrument Act, we will discuss regarding our questions, types of questions. আপনারা কি তাহলে, I think someone already attended in the mock test. আপনারা কি কেউ mock test এ অ্যাটেন্ড করেছিলেন? নো ম্যাম, এটা ম্যাম শুনেছিলাম আর কি, মানে একজন শেয়ার করেছিল। আচ্ছা, করি নাই। Yes, I went there that day. Okay, very good. So এখানে টাইপ অফ কোশ্চেন আমরা দেখবো যে কি ধরনের কোশ্চেন গুলো আসে। এই ধরনের একটা গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছে from the ICB. So types of questions, দেখেন আমরা কিন্তু সিম্পল কথা, ফার্স্ট অফ অল ইজ কোশ্চেন উইল বি মাল্টিপল চয়েস। ওকে, সো মাল্টিপল চয়েসের মধ্যে আমরা কি ধরনের বিষয়গুলো আসতে পারে, যেমন ধরেন ট্রু ফলস, আপনাকে ডিরেক্টলি দেয়ার উইল বি অন সেকশনস, সেকশনের বিষয়টা তুলে দিয়ে বলবে, অথবা ধরেন সেকশনে যেটা পজিটিভ এটাকে নেগেটিভ দিয়ে দিবে।
ওকে, নট দিয়ে দিলাম মাঝখানে অ্যাড করে, তখন আপনাকে মেনশন করতে হবে ট্রু অর ফলস কিনা, যেটা হলো আপনার অনলাইন বেসড এক্সাম হবে। সো এইটাকে আপনাকে পাশে এ বি সি এই ধরনের যে অপশন গুলো থাকবে, সো অপশনের পাশে আপনার ছোট্ট একটা গোল থাকবে, যেটা আপনি ক্লিক করে এটাকে আপনি যেটা সিলেক্ট করবেন, দ্যাট ইজ ইউ হ্যাভ টু ক্লিক দ্যাট ওয়ান। ওকে, সো ইট উইল বি সিলেক্টেড। So true false can be regarding any section, and direct question also can be from the what is that sections like this. The everybody, have you got my screen? Do you see my screen? Yes, ma'am. Okay, so you see number 1 I have mentioned true or false. Okay, and number 2 দেখেন ডট ডট যেখানে আছে, there will be the related section, সেকশনের বিষয়টাকে বলা হবে, বলে then these are covered by section, কয়েকটা সেকশন দেওয়া থাকবে। সো which one you have to, which one is the correct one, you have to select that. ওকে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক ক্যান বি, মিসিং ওয়ার্ড ক্যান বি, হ্যাঁ এই ধরনের আসবে। অথবা ইফ ইউ সি দ্য নাম্বার 4, দিস আর বেসিক্যালি মাল্টিপল চয়েস যেরকম হতে পারে। এখন ল এর ক্ষেত্রে আপনি দেখেন, ইফ ইউ স্টাডি দ্য ল, এখানে মাল্টিপল চয়েসে কি আসতে পারে, আপনাকে সেকশনে আমরা ডিরেক্টলি যদি এই পয়েন্ট গুলো না যাই, পয়েন্ট ওয়াইজ ইফ উই ডোন্ট ডিসকাস, আমরা বলবো যে সেকশনের, আমি সেকশনটা তুলে দিব, দিয়ে বলবো সো ইট ইজ কভার্ড বাই সেকশন এ 90, section B 70, section C 30. So you have to choose the correct one, right? So আবার হলো আপনার সেকশনের কতটুকু তুলে দিয়ে আপনার একটুখানি মিসিং ওয়ার্ড দিয়ে দিল, so which is the correct word from the following A B C. Okay, so this type of question. And also আপনার একটা সেকশনে 3টে পয়েন্ট আছে, দেন এখানে 3টার মধ্যে 2টা কারেক্ট দিল, হ্যাঁ, and one is false. So which one is false for this section? Okay, which is correct for the above section? Okay, which is the true for the this section? আপনাকে একে যেমন ধরেন মাইনরের ক্ষেত্রে আমরা যেটা, মাইনরের কতগুলো ছিল, আপনার মাইনর কি কি পাবে, সে ফ্যাসিলিটিস গুলো কি কি সে অ্যাভেল করবে। তো এখানে 3টার মধ্যে 2টা তুলে দিল, একটা আপনার ভুল দিল, তাহলে বললো which is not correct for the minor under section 30. Okay, so such kind of question you will see in your exam, and that will be definitely online based, and you just click that, you have to read and you have to select and you have to click. Okay, and after clicking, after finishing your exam, then you can revise also. You can see there will be one dashboard, you can go directly to the question, or step by step, just next clicking the next, you can go next by step by step or one after another in that manner. And also you can go to directly to the question, and after that you have to submit that one. So that one totally system based. And also type of question, these are true false covered by this section, these are the how what is these sections covered by following which section, like this filling the blanks, which or what are the following are true for this section, and which is true for again is that section, like this. Okay, or there will be a scenario, then you can say that this scenario covered by this scenario covered by A 30, B 70, like this. And also direct question also you can get like this, the notice given, public notice given under section A B C, we know it is 72, isn't it? So like this question, so if you just read, I don't think so it is so hard. If you just read, you can do, and it's not so hard, I think. Because before we have seen the types of questions. Actually the law, এখানে আমরা যে ল গুলো পড়াশোনা করছি এ লেভেলে, সার্টিফিকেট লেভেলে যে ল, আমরা এগুলো ডিরেক্ট কোশ্চেন, সো ইফ ইউ জাস্ট স্টাডি ইউ ক্যান ডু, that's all. So do you get me? I don't get any response. Yes, ma'am. Okay, so that's all regarding question. So let's start the Negotiable Instrument Act. We'll start today, Negotiable Instrument Act. Other thing, next class will be a small what is that question I'm preparing. So a small exam will be held. So please you study so that you can assess yourself. I think the questions you can gauge then what kind of questions you will see in the final exam if you attend in the next class exam, I think. So I request all of you. Ma'am, question কয়টা হবে ma'am? 25 ma'am.
I'm trying. My target is 20. Or okay, if you, as you had mentioned 25, okay, I can prepare 25. I'm on the way to prepare. Huh? So few already prepared, about maybe 10. So please, you get ready, you study, but there is no alternate way besides study. আপনার স্টাডির বাইরে কোনো ওয়ে নাই, আপনার শর্টকাট কোনো ওয়ে নাই টু পাস দ্য সিএ, সিম্পল কথা। হ্যাঁ, টু বি কোয়ালিফাইড। হ্যাঁ, আপনার শর্টকাট কোনো ওয়ে নাই, আপনাকে পড়াশোনা করতেই হবে। তো আপনি স্টাডি করেন, বিকজ এই লেভেলে, সার্টিফিকেট লেভেলে মোস্ট অফ দ্য থিংস আর ডিরেক্ট। So it's not matter of that yeah, I didn't just for a small misunderstanding I did a big mistake. It's not that. So there will be direct question. Most of the things are directly written, but you have to study. Otherwise, how you will answer, isn't it? So you just study and study. So kind request to attend in the next class and to attend in the exam. We will discuss few sections of the Negotiable Instrument Act, and the last portion will be for, or first we can start with the exam, and then after collection it will be, I will email you, I will give you half an hour time. It will be normal in a Word document. You will just write, because it is not the systematic. So you will just write A, B, C like this, and then you will back me within half an hour. I will be online here. Okay. So after that, we will discuss some of few sections from ম্যাম গুগল ফর্মে তো করা যায় ম্যাম। Google. Okay, we can do that one also. ম্যাম গুগল ফর্মে করলে সেক্ষেত্রে ম্যাম আপনি দিয়ে দিলেন যে আমরা জাস্ট ক্লিক করে সাবমিট করে দিলে ম্যাম আপনার কাছে চলে যাবে মেইলে। Okay, so yes, Google. I have to prepare in the Excel sheet, which will be shared with you, right? In the Google sheet, the link will be shared with you like that. অ্যাকচুয়ালি ম্যাম মানে এক্স্যাক্ট এটা বলতে পারছি না ম্যাম, আমাদের ভার্সিটিতে ম্যাম এভাবে হয়েছিল আর কি ম্যাম, যে মানে একটা গুগল ফর্ম ক্রিয়েট করে দেওয়া হয়েছিল, দেন হচ্ছে যে ওইটা ম্যাম শেয়ার করার পরে ক্লিক করার পর অটোমেটিক্যালি ওই কোশ্চেন গুলো চলে আসছে, কোশ্চেনে ক্লিক করে দেন সাবমিট করে দেওয়া গেছে। Yes, I have to know. I did sometimes. Okay, I can see that one. Okay, question is questions. You can assess yourself, and you can understand the types of questions in the final. I think it will be near about that one. So let's start our our today's class. Negotiable Instrument Act 1881. Negotiable Instrument Act. The name of this act is Negotiable Instrument Act, and it is enforced in 1881. So the total name is Negotiable Instrument Act 1881. That's fine. Okay, then we have discussed already our types of questions, and then okay, what is Negotiable Instrument Act? What is Negotiable Instrument Act? Negotiable instrument, not act. Instrument means আমরা যেটা এখানে বুঝবো, negotiable মানেটা কি আমরা আগে জেনে নেই। What is the negotiable? Negotiable means which is transferable. One will transfer, another will receive. What can be transferred by one person to another person? That is called negotiable something. Okay. Now, instrument means document. Instrument means here a written document. Okay. Now let's see. Negotiable instrument, we will in the small a we can say NI. Okay, a certain type of documents used in commercial transaction. এটা কোথায় ইউজ হয়? কমার্শিয়াল ট্রানজাকশনে and monetary dealing এর ক্ষেত্রে এটা ইউজ হয়। Okay, so negotiable means আমরা জেনে নিলাম transferable, and instrument is a documents. Okay, and must be written. Documents means you know it must be written. So what are the negotiable instrument? What are the negotiable instrument or types of negotiable instrument? What are these? Number was 1, promissory note, bill of exchange, check. Remember, these 3 are negotiable instrument. If in your question it is written that negotiable, which are negotiable instrument act? A, promissory note, B, check, C, currency, and D, all of the above. So which one you will select? Because currency is not negotiable instrument. So you just take to your brain, negotiable instruments are promissory note, bill of exchange, and check.
Okay, so I think that's all here. And negotiable means transferable, which can be transferred from one to another. Instrument, a document, it must be written. That's fine. I think it makes sense. So these are the negotiable instrument, meaning of negotiable instrument and types of negotiable instrument. Okay, move to the section wise. Okay, number 4, section 4, promissory note. What can be said, what can be called also pro note or hand note. প্রমিসরি নোটকে আমরা প্রো নোটও বলা হয়, অনেক সময় আমি দেখেছি ইভেন ইন দা সাম অফিস পি নোট অলসো বলা হয়। প্রো নোট, পি নোট, হ্যান্ড নোট, these are all means promissory note, mean promissory note. Okay, so under section 4 of this act, what is promissory note আমরা একটু দেখে নেই এখন। a written instrument, যেটা আমি already I said it must be written. Okay, document, instrument means a document, it must be written. Document means আপনি না লিখে তো document হয় না, তাই না? So written instrument containing and কি contain করবে unconditional undertaking signed by maker. Remember, unconditional, unconditional means মানে কোনো condition থাকতে পারবে না। Undertaking, it means a promise. ওকে, আপনি যে প্রমিস করবেন এটার মধ্যে কোনো কন্ডিশন থাকতে পারবে না, it must be direct and certain. Okay, so get this word to your brain, unconditional undertaking. ম্যাম আনকন্ডিশনাল আন্ডারটেকিং সাইন্ড মানে এই আমরা একটু আগাই then it will be clear to you. Okay, আমরা এখন একটু জেনে নেই আনকন্ডিশনাল মানে হচ্ছে there will not be any condition. Okay, so কোনো কন্ডিশন থাকতে পারবে না, just take to your brain, unconditional undertaking means promise. So কোনো there cannot be any condition, that is unconditional. Promise or undertaking. Okay, signed by maker. Maker means যে এটা তৈরি করবে, যে এটা দিবে। Okay, এটা must be signed and to pay a certain sum of money only. Certain, remember, certain. আপনারা এগুলো এখন ব্রেনে আপনারা জাস্ট আই থিঙ্ক আমি যদি বলি এমন ভাবে যে আমি যেভাবে বলি আপনি জাস্ট এই ওয়ার্ড গুলো আপনি কনসেন্ট্রেট অন দিস, আপনি এই ওয়ার্ড গুলো আপনার ব্রেনে নিয়ে নেন, অনেক উপকার হবে। যেটা হচ্ছে আপনি যখন ফাইনালি পড়াশোনা করতে যাবেন then you will see it will be fruitful to you. Okay, so you just take to your brain, it must be unconditional undertaking signed by the maker. It must be signed. Okay, to pay certain sum of money only. Certain means সুনির্দিষ্ট amount হবে, amount certain হবে, that's all. Okay, to order of a certain person, একটা সুনির্দিষ্ট পারসনকে আপনি দিতে বলবেন অথবা bearer of the instrument, যার কাছে এই ইনস্ট্রুমেন্টটা আছে তাকে এই পেমেন্টটা, তাকেই শুধু এই পেমেন্টটা দিবেন, দিতে আপনি এটা বলবেন। ওকে, আপনি এই পর্যন্ত থাকেন, দেন আমরা একটু দেখে নেই যে এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য প্রমিসরি নোট। আমরা এই জিনিসগুলো পড়বো এখান থেকে। এখানে যে essential elements are, these are already we have discussed here. I think if you see my screen, should I make it should I take it in full screen? Is it better? Yes, ma'am. Okay, আপনি দেখেন যে রিটেন ইনস্ট্রুমেন্ট আমরা এতক্ষণ যেটা ডিসকাস করছিলাম, আনকন্ডিশনাল আন্ডারটেকিং হবে সাইন বাই মেকার and pay certain sum of money only, certain sum of money, a certain person হবে, মানিটা সুনির্দিষ্ট হবে, পারসনটা সুনির্দিষ্ট হবে, that's all. এখন we'll see the essential elements. আচ্ছা, essential, what are the elements? আপনি দেখেন এখান থেকে just think about your question. আপনাকে বলবে যে what are the essential elements? আপনার নিচে দুইটা এলিমেন্টস দিল, সিতে বললো all of A and B, বিতে একটা রং জিনিস দিয়ে দিল, তখন আপনি which one you select? আপনি মনে করুন যে এতে দেওয়া আছে essential elements, আপনাকে বললো under section 4 essential elements of promissory note. Number A, must be writing, must be signed, A and B, and C তে বললো A and B. Okay, আপনি can you get my speech? আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? জি ম্যাম। আমি রিলেট করার চেষ্টা করছি উইথ ইউর কোশ্চেনস। হ্যাঁ, আপনার ফাইনাল এক্সামের সাথে রিলেট করার চেষ্টা করছি। আপনার এতে বললো ইট মাস্ট বি রাইটিং এন্ড সাইন বাই মেকার, বিতে বললো প্রমিস টু পে এন্ড আনকন্ডিশনাল, সিতে বললো এ এন্ড বি, ডিতে একটা রং কিছু দিয়ে দিল। এখন আপনি হুইচ ওয়ান ইউ উইল ক্লিক?
আপনি ক্লিক করবেন যেটা সেটা হলো সি, যেহেতু এ তে যেটা কারেক্ট আছে, বি তে সেটা কারেক্ট আছে, সি তে বলা আছে এ এন্ড বি। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? জি ম্যাম। So try to get this to your brain. Okay. So now let's see the essential elements. Must be writing. Remember, written হতে হবে, যেহেতু আমরা অলরেডি জেনে আছি ডকুমেন্টস মিন্স আপনাকে এটা written document হতে হবে, so it must be writing, must be signed by maker, and the instrument must contain a promise to pay. What was we discussed? Unconditional undertaking. আমরা যেটাকে undertaking বলছিলাম, that is here promise to pay. Okay, then প্রমিস মাস্ট বি আনকন্ডিশনাল, যেটা অলরেডি আনকন্ডিশনাল বলেছিল। আপনি যে প্রমিসটা করেছেন এটা কন্ডিশন থাকতে পারবে না, ইট ইজ ডাইরেক্ট। ওকে, সো দ্য মেকার অফ ইনস্ট্রুমেন্ট, আমরা আরেকটু সামনে যাই, দেখবেন ইট উইল বি ক্লিয়ার। ওকে, দ্য মেকার অফ ইনস্ট্রুমেন্ট মাস্ট বি সার্টেন, যে ইনস্ট্রুমেন্টটা ড্র করবে, তৈরি করবে, মেক করবে, প্রিপেয়ার করবে, সে সার্টেন পারসন হতে হবে, সুনির্দিষ্ট একজন হবে, ডেফিনিট পারসন হবে, এন্ড দ্য পেমেন্ট টু মেক টু সার্টেন পারসন, পেমেন্টও আপনার যাকে দিবেন সেও সার্টেন পারসন হতে হবে। ওকে, দেন দ্য প্রোনোট মাস্ট বি স্ট্যাম্পড, এটা স্ট্যাম্পড হতে হবে। দ্য সাম অফ মানি টু বি পেইড মাস্ট বি সার্টেন, যেটা বলা হয়েছে সুনির্দিষ্ট অ্যামাউন্ট হতে হবে, কোনো ভাঙাচুরা যে এইটা অথবা ওটা 10,000 or 20,000 এরকম বলা যাবে না, আপনাকে অনলি 10,000 বলতে হবে, আদারওয়াইজ 20,000 বলতে হবে। ইউ ক্যানট সে আই উইল পে ইউ, you cannot say I will pay you 5,000 or 7,000. No, it's not certain. আপনাকে বলতে হবে I must pay, I will pay you, I promise to pay you on that specific date টাকা 5,000 only. Clear? আপনাকে একটা ফিগার, that is certain figure must be. Okay, payment must be in money and money only. ম্যাম, এখানে বলা হয়েছে যে প্রমিস ইজ মাস্ট বি আনকন্ডিশনাল। হ্যাঁ, আমরা Ma'am, যাই, যে- wait. Okay, move to next section, next slide. আমরা এটা একটু রিপিট করে যাব, এখানে রিপিট করে দেন আপনি যখন ইয়ে দেখবেন সামনে, you will see some example. I have set some example here. I have taken some example here. You will be clear. Okay, you just stay here. আমরা একটু just take again review to your brain. Unconditional undertaking must be written, signed by maker, paid to a certain sum of money and to a certain person, that is definite and certain person, and it must be stamped. That's all. Okay, move to next. Then you will be clear. এখন দেখেন example of pre-note, pro-note, sorry, pro-note or promissory note, whatever. Example, you see the few examples here. I promise to pay B, or I order টাকা 500. আমি প্রমিস করছি বি কে 500 টাকা দিব, দ্যাটস অল। এখানে কোনো কন্ডিশন নাই, ঠিক আছে? এখন এখানে বি কিন্তু সার্টেন, বি এর নামটা এখানে দেওয়া আছে, এন্ড আই এখানে সার্টেন আমি দিব, এটা কিন্তু সাইন্ড হতে হবে। আমরা পরবর্তীতে আরেকটা ক্লিয়ার এক্সাম্পল দেখবো, দেন ইট উইল বি very much clear to you. You just wait some time. I promise to pay B or order taka 500. It is direct. I have promised. There is a promise. I is a certain person. B is a certain person. Amount is fixed. That is certain amount. Okay, and it must be signed, stamped, etc. Okay. Then 2. I acknowledge myself to be in debt. To be B is a person in টাকা 1,000 to be paid on demand. আমি স্বীকার করছি, তাই সে আমার কাছে 500 টাকা 1,000 টাকা পাওনা আছে বি, সুতরাং এটা সে যখন চাইবে আমি তখনই দিব। সো নো কন্ডিশন ইজ হিয়ার। ওকে, এখন আসেন নাম্বার 3। I promise to pay B টাকা 7,000 after his marriage with C. দেখেন এখানে একটু just think about this. First two compare with the second, number 3. 1 and 2 compare with number 3. I promise to pay the 7,000. Up to this, it is fine and clear. এরপরে দেখেন there is a condition. What is that? After his marriage with C. এটা তো একটা কন্ডিশন, তার সি এর সাথে বিয়ে হলে আমি দিব, তো বিয়ে তো হবে না, বিয়ে যদি না হয় তাহলে আমি দিব না। You cannot take this as promissory note. এটা কোনো promissory note হবে না, because there is a condition. আমি বলতে পারবো না যে অমুকে যদি প্রেসিডেন্ট হয় তোমাকে আমি 500 টাকা দিব। হ্যাঁ, this is not a promissory note. As there is a condition, it will not be a promissory note. Clear? এখন আরেকটু দেখি আমরা।
example of promissory note দেখেন type of it is the visible thing হ্যাঁ on demand I promise to A হ্যাঁ I promise to A দেখেন অ্যাড্রেস সব আছে or order টাকা কত 1000 and it is written in, remember here it is written in word and also in figure with interest at 8%. Okay, okay, for below receipt in cash. আচ্ছা এখানে দেখেন it must be signed by Y. ঠিক আছে, এই যে এখানে দেখেন Y হলো মেকার, কাকে দিবে? এই A কে দিবে। হ্যাঁ, কত টাকা? This is the figure and it is written in word, in figure. Okay, in both. Okay, then দেখেন এখানে stamp. This is a stamp. Date, address also. So you just think from here, আপনি যে কন্ডিশনের কথা বলছিলেন এখন আমরা ব্যাক করি, you can back there. এখানে দেখেন স্ট্যাম্প থাকবে, essential elements, what are these? Stamp, it must be stamp. এতক্ষণ আমার I think it is clear. এটা written হবে, it must be signed, promise to pay and it is direct. There will not be any condition. Certain person হবে, that is যে আমি যে প্রমিস করলাম, আমি যে এখানে দিব, এই যে আমার সাইন আছে, my name, SD means এটা signed by Y, that is prepare, made by Y. আমি যদি Y হই তাহলে এটা আমি তৈরি করেছি, আপনি যদি A হন তাহলে আমি আপনাকে দিয়েছি। Is it? Okay, so এখানে দেখেন I have my sign here with date, with address and it is stamped. Okay, now come back here again. Unconditional, certain, me, Y certain, A certain. Got the point? The maker, Y, certain person, definite person with address. Okay, A also certain person, definite person with address. Got the point? And it is stamped. Is it clear? Then sum of money to be paid must be certain. আমি এখানে, let's move there again. 1000. It is mentioned in figure and then in words also. Okay, clear? Hello. জি ম্যাম। শুনতে পাচ্ছি ম্যাম এখানে যে স্ট্যাম্পের কথা বলা হচ্ছে ম্যাম, এটা কি ওই যে ডাক বিভাগের যে স্ট্যাম্প গুলো ওগুলো তো হ্যাঁ, that one. Okay, then দেখেন আপনারা must be certain, amount certain. What we have seen, it is written in 1000 in figure and 1000 in word also. Okay, payment must be in money and money only. Definitely you have to pay 1000 taka cash. Okay, that's all regarding the promissory note. So I think you should have a clear understanding about this and you just study. টাকাটাকে কথাই লিখতে হবে আবার। It's good to write and you have to there, you will get another section also for this. যখন এখানে আপনি as you have asked here, so আমরা এখানে একটু বলে নেই, একটা সেকশন আছে যেটা আপনাকে মনে করেন যে এখানে ওয়ার্ড আছে, এখানে ফিগার, দেন ওয়ার্ডস, আপনি স্পেসিফিক্যালি আপনাকে এই ওয়ার্ডেরটা আপনাকে বেশি অ্যাকসেপ্ট করতে হবে। যদি কখনো এমন হয় যে আপনাকে এই দুইটাই আন্ডারস্ট্যান্ডেবল না, ম্যাচ করতেছে, রেফার ব্যাক করতে হবে টু দা ওয়াই, তাকে ওয়াই এর কাছে ফেরত পাঠাতে হবে, আপনি যে কি লিখছেন এটা ইটস নট ক্লিয়ার, সো ইট শুড বি সার্টেন। ওকে, so we will get after some time that section. Okay, come back again. Should I mention it again? I think it's clear all of you. Okay, very good. এখানে রিটার্নটা কি আমার কোম্পানির ফ্যাটে দিব না কোন সাদা কাগজে দিব? আর স্ট্যাম্প কত টাকা? No, it can be any paper. No, it's not matter of the paper. আপনার কোম্পানির হতে হবে, it's not that. আচ্ছা, এটা যে কোনো কাগজ দিব। আর স্ট্যাম্প কত টাকার স্ট্যাম্প ইউজ করব? It must be stamped. টাকাটা এখানে এই স্ট্যাম্প হতে হবে, এখানে ওই ধরনের কিছু আপনার কত টাকার স্ট্যাম্প দিবেন এটা তো ওখানে সেকশনে এইভাবে দেওয়া নেই। আপনাকে এই ধরনের কোশ্চেন, ইটস নট দা মানে রিলেটেড ইস্যু। আপনাকে যেটা জানতে হবে প্রমিসরি নোটের মধ্যে আপনার কি কি বিষয়গুলো থাকবে, কি বিষয়গুলো থাকবে, আমরা এই জিনিসগুলো ক্লিয়ার হই। দেন আমার কার সাইন থাকবে, কার কি থাকবে, টাকাটা কিভাবে লিখতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা শুড বি টেকেন টু আওয়ার ব্রেইন ফার্স্ট। ওকে, এরপর আমরা যেতে উই ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা আই থিংক প্রমিসরি নোট, প্রো নোট or hand note, I think it's all. That's all regarding this section 4. Finish. Move to section 5. So এখন আমরা আসবো section 5, bill of exchange. Bill of exchange.
হুম ম্যাডাম একটা কথা বলবো, হুম যে ইংলিশের পাশাপাশি যদি বাংলাটা আরেকটু বেশি বলতেন তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হতো আর কি। এটা আমার পার্সোনাল ভাবে আমি বললাম, বাংলাটা একটু বেশি বললে ভালো হতো। যে আহ, প্রত্যেকটা আহ, পয়েন্ট যখন বলবেন তখন আমাদের এই পয়েন্টটা যদি আপনি একটু বাংলা বলেন তাহলে আমাদের জন্য বেটার হয়। প্রত্যেকটা এন্ট্রি প্রত্যেকটা পয়েন্ট যখন বলবেন, তো আমরা তো ওকে আসলে ওকে বুঝতে ওকে ওকে পারতেছি ওকে না। আই এম ট্রাইং জি জি। আপনার আপনি বলেন তো এখানে হোয়াট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল টু ইউ না ইন ম্যাডাম, বাংলা পরবর্তী যেটা শুরু করেন 5 সেকশন ওটা থেকে শুরু করেন, সমস্যা নেই, এটা আমরা বুঝতে পারছি ইনশাল্লাহ। ওকে ঠিক ওকে আছে। সো মুভ টু ওকে সো বিল অফ এক্সচেঞ্জ হ্যাঁ ইট ইজ অলসো অ্যান ইনস্ট্রুমেন্ট হ্যাঁ বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং এটাও কিন্তু রিটেন হবে কিছু কিছু মোস্ট অফ দ্য থিংস আর সিমিলার টু দ্য সেকশন 4 রিমেম্বার প্রথমে আপনি জেনে নেন যে মানে বিল অফ এক্সচেঞ্জের অনেক কিছু আপনি মিল পাবেন যেটা প্রমিসরি নোটের মধ্যে ছিল এখন আমরা আসি আবার একটু দেখে নেই এখন স্পেসিফিক্যালি আমরা যেটা দেখব কোনটা ডিফার করছে হ্যাঁ ওইটা আমরা ব্রেনে নিব ওকে an instrument in writing যেটা অবশ্যই লিখিত হবে containing an unconditional order রিমেম্বার এখানে আমরা ওখানে কি ছিল প্রমিসরি নোটে ছিল আনকন্ডিশনাল আন্ডারটেকিং অর প্রমিস এখানে কি আনকন্ডিশনাল অর্ডার দ্য ডিফারেন্স ইজ অর্ডার অ্যান্ড প্রমিস difference is order and promise okay so bill of exchange you have to have an unconditional order in bill of exchange and must be signed by maker যেটা promissory note এও ছিল আচ্ছা directing to a certain person আমি বিল অফ এক্সচেঞ্জ অন্য একজনকে ডিরেক্ট করে দিতে হয় অন্য আরেকজনকে বলে দিতে হয় যে তুমি এই টাকাটা অমুকের দিবা সো এটা হলো একটা সার্টেন পারসনকে ডিরেকশন দেওয়া হয় ডিরেক্টিং আ সার্টেন পারসন টু পে অন ডিমান্ড হ্যাঁ চাহিবার মাত্র অন ডিমান্ড মানে কি ওই যে টাকার মধ্যে লেখা থাকে না যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিব জি লাইক ম্যাডাম। দ্যাট অন জি ডিমান্ড অর অ্যাট ফিক্সড অর ডিটারমিনেবল ফিউচার টাইম একটা মানে আপনি ডিমান্ডে দিবেন অন ডিমান্ডে পেমেন্ট করবেন অথবা একটা নির্দিষ্ট ডেট থাকতে হবে দ্যাট ইজ আপনার সার্টেন হতে হবে অন ডিমান্ড হলে এটা লেখা থাকবে অন ডিমান্ড ফিউচার ডেট হলে আপনাকে বলে দিতে হবে 1st জানুয়ারি দ্যাট ইজ সার্টেন ডেট বলতে হবে and a certain sum of money যেটা প্রমিসরি নোটে আমরা দেখেছি certain sum of money and only certain sum of money only to or to the order a certain person or to bearer to the instrument আমরা এটাকে এইভাবে পড়লে একটু হার্ড লাগবে আমরা একটু সামনে আগাই then again we'll come back here okay ম্যাডাম আচ্ছা এখন আমরা এখানে একটু ডিফারেন্স যেটা পেয়েছিলাম আমি একটু আমার মনে হয় একটু শেষ করে নিলে কোশ্চেনটা থাকবে কিনা সন্দেহ থাকবে হ্যাঁ আমরা একটু শেষ করে নিই হ্যাঁ unconditional order what is the difference unconditional order in bill of exchange just take to your brain unconditional order will be directing a certain person আচ্ছা এখন আমরা সামনে আগাই person certain হবে money certain হবে money and monthly to be paid only okay so এইগুলো সব সেম and also there it must be signed হ্যাঁ এখন আমরা essential elements গুলো পড়ি then we will when we see the example you will be clear yes please জি ম্যাডাম এখানে তো বলা হয়েছে যে ফিউচার টাইম বা হ্যাঁ আমরা একটু হ্যাঁ একটু সামনে যাই এটা ক্লিয়ার প্রমিসরি নোটে তো ম্যাডাম টাইমের ব্যাপার ছিল না, কিন্তু এক্সাম্পলের সময় যখন দেখলাম তখন ওইটাতে দেখলাম যে 1 বছর বলা হয়েছিল। কারণ কি ছিল প্রভিজনটা একটু আবার বলেন তো দ্যাট মিন্স ইট ইজ নট ক্লিয়ার পারা নাম বলা ছিল। হ্যাঁ কি ছিল ওয়ান pay এক্সাম্পল certain sum of money only to order ম্যাডাম এক্সাম্পলটা একটু দেখালে ভালো। দেখেন এইটা হলো পে অন ডিমান্ড এটা না যে পরে যেটা দেখান যে হ্যাঁ এই তো আপনাকে হ্যাঁ এটা থাকবে তো ইট উইল বি দেয়ার আপনাকে অন ডিমান্ড আই প্রমিস টু পে হ্যাঁ এখানে কিন্তু না এটা তো অন ডিমান্ড ইউ সি অন ডিমান্ড হোয়াট ইজ দ্য ডেট আপনাকে মেক করছেন কখন সেটা দিতে হবে আমি আপনাকে তৈরি করছি আমি আপনাকে একটা প্রভিসরি পি নোট দিচ্ছি যেখানে আমি সাইন করব আমার ডেট থাকতে হবে অ্যাড্রেস থাকতে হবে স্ট্যাম্পড হতে হবে কিন্তু ইট ইজ অন ডিমান্ড ইউ সি আমি আপনাকে দিয়েছি আপনারা যখন এটা প্লেস করবেন পেমেন্টের জন্য তখনই এটা আপনি টাকাটা পাবেন বাট আমি যখন তৈরি করেছি ইট মাস্ট বি ডেটেড এটা তো ডেট হবেই ম্যাম এখানে উনি যেটা বলতে চাচ্ছে ম্যাম এখানে একটা টাইমের কথা বলা হচ্ছে এটা কথা বলতে চাচ্ছে
জি যে ভাই 8% পার অ্যানাম। ওইটা তো ভাই ইন্টারেস্ট, ওইটা তো ভাই এটা তো ইন্টারেস্ট। টাইম না, এটা হচ্ছে ইন্টারেস্ট দেবে প্রতি বছর এতটা 8% ইন্টারেস্ট দিবে আমার সেটা। মনে হয় আমরা এটা স্টাডি করলে দিস অল উইল বি ক্লিয়ার। হ্যাঁ, আমরা উই শুড নট ওয়েস্ট টাইম নাও, আমরা শেষ করতে পারবো না। আমরা যখন দুইটা আরো আমরা ডিফারেন্স আছে আমরা সাইড বাই সাইড দেখাইছি, যখন আপনি পুরাটা পড়বেন তখন এই কোশ্চেন গুলো থাকবে না। সুতরাং এখন আমি কোশ্চেনে টাইম স্পেন্ড করতে চাচ্ছি না। ইজ ইট ক্লিয়ার? ওকে, আমরা পড়ে নেই, দেন আমরা উইল কাম ব্যাক হিয়ার ইফ নেসেসারি। ওকে ওকে, প্লিজ গিভ মি টু ফরওয়ার্ড। ওকে জি ম্যাডাম। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যেটা দিব, আচ্ছা, অ্যান আনকন্ডিশনাল অর্ডার, আমরা এটা একটু আমাদের ব্রেনে নিয়ে নেই। ইট উইল বি আনকন্ডিশনাল অর্ডার। সাইন তো থাকবেই, ডিরেক্টিং এ সার্টেন পারসন টু পে অন ডিমান্ড অর অ্যাট ফিক্সড অর ফিউচার ডিটারমিনেবল ফিউচার টাইম। অন ডিমান্ড হতে পারে একটা ফিউচার ডেটে, একটা নির্দিষ্ট ডেটে হতে পারে, সার্টেন সাম অফ মানি, এটা তো হবেই, যেটা আমরা পি নোটে দেখে এসেছি, or to the order of a certain person or to the bearer to the instrument। আছে এই কথাগুলো আমরা আরেকটু পরে বুঝবো। এখন আমরা দেখে নেই what are the essential elements। আচ্ছা, it must be written document হবে, must be signed by drawer or maker, অবশ্যই এটা সাইন্ড হবে, যেটা আমরা প্রমিসরি নোটে দেখেছি। must contain an order, একটু প্লিজ বি অ্যাটেন্টিভ হিয়ার, an order, এটা অর্ডার হবে। বিল অফ এক্সচেঞ্জে কখনোই আপনার প্রমিস বা আন্ডারটেকিং হবে না। হোয়াট উইল বি? অ্যান অর্ডার টু পে হুইচ ইজ এক্সপ্রেস অ্যান্ড আনকন্ডিশনাল। এই অর্ডারটাও কি হবে? আনকন্ডিশনাল হবে। রিমেম্বার, প্রমিসরি নোট ওয়াজ আনকন্ডিশনাল আন্ডারটেকিং অর প্রমিস, আর হোয়াট ইজ হিয়ার ইন বিল অফ এক্সচেঞ্জ? আনকন্ডিশনাল অর্ডার। ডিরেক্টলি আপনি জাস্ট টেক আনকন্ডিশনাল আন্ডারটেকিং, an unconditional order, an unconditional undertaking or promise. Okay, so take to your brain, unconditional order in bill of exchange, unconditional order in bill of exchange. Okay, the drawer, drawing and paying must be certain, definite individual। আমরা ওখানে দেখেছিলাম আপনার ডেফিনেট হবে, তো এখানে ডেফিনেট হবে কিন্তু পার্টিজ উইল বি থ্রি। আচ্ছা, এটা আমরা একটু পরে আরেকটু ক্লিয়ারলি বুঝবো। ওকে, অ্যামাউন্ট টু বি সার্টেন, অবশ্যই সার্টেন হবে, উই অলরেডি নো দিস ওয়ান, টু বি স্ট্যান্ড। ওকে, দেন আচ্ছা, এখন কাম টু দ্য পয়েন্ট। এখানে দেখেন, এটা একটা, দিস ইজ এ বিল অফ এক্সচেঞ্জ, এটা একটা বিল অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, দেখেন এইটা হলো টু রহিম, টু রহিম, এইটা রহিমকে ডিরেক্ট করা হলো, বলা হলো, সে হলো ড্রয়ার। এটা আমরা একটু অ্যাডভান্স জেনে নেই। রহিম হলো এখানে ড্রয়ার, আর আমি যদি করিম হই, আমি এটা তৈরি করেছি, মেক করেছি, মেকার, প্রিপেয়ারার। আমি তৈরি করেছি, আমি সাইন করেছি, আমার নাম এখানে হলো করিম, আমি হলো মেকার অফ বিল অফ এক্সচেঞ্জ, দ্যাট ইজ ড্রয়ার। এটা মেকার মানে কি, যিনি তৈরি করছে সেটা নাকি? একটু 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 ওয়েট করি আমরা, আমার একটু এখানে টাইপিং মিস্টেক আছে। Just a minute. You didn't get this one because I made it after sending you. Okay, so you just see maker is here, drawer. Okay,
So you get it. If you see this example, it will be very clear to you. আমরা এই জিনিসগুলা এর আগে আমরা একটা জিনিস দেখে নেই এখানে who is maker, who is drawer, who is drawee, who is payee, because you will see there are something which can confuse you. So আমরা এই জিনিসগুলো একটু বেশি ভালোভাবে জেনে নিব। তার আগে আমরা একটু আরেকটা সেকশন দেখে আসি একটু অ্যাডভান্স হয়ে। একটা সেকশন আছে, the section 7 is drawer, drawee, maker and payee. সুতরাং আমরা এখান থেকে এই জিনিসগুলো হচ্ছে রিলেটেড উইথ দ্য বিল অফ এক্সচেঞ্জ। এখন আপনি দেখেন এটা একটা বিল অফ এক্সচেঞ্জ যেটা আমরা হোয়াট উই হ্যাভ সিন দ্য এলিমেন্টস অফ এসেনশিয়াল এলিমেন্টস অফ বিল অফ এক্সচেঞ্জ, এটা রিটেন হবে, ড্রয়ার বা মেকার অবশ্যই সাইন করবে। আর হলো মাস্ট কন্টেইন আনকন্ডিশনাল অর্ডার, ইট মাস্ট বি আনকন্ডিশনাল অর্ডার, ড্রয়ার, ড্রয়ি এন্ড পেয়ি সার্টেন পারসন হবে। এই জিনিসটা আপনি number 4, point number 4, please get it, the drawer, drawee and payee. This is very most sometimes we confuse here, so I want to this haphazard thing to make you clear. So drawer, drawee and payee must be certain and definite individual. সুনির্দিষ্ট আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পারসন হতে হবে এই তিনজন। ওকে, এখন আমরা একটু দেখে আসি অ্যামাউন্ট টু বি সার্টেন এন্ড স্ট্যাম্প। এখন চলেন একটু আমরা এক্সাম্পলে দেখি। Sorry? Hello? Okay. আচ্ছা দেখেন শোনা এখানে। যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। Okay, so thank you very much. Okay, come to the point. This is one bill of exchange. This is one bill of exchange. Take to your brain, bill of exchange এ তিনটা পার্টি থাকে। একজন মেকার থাকবেন, মেকার যে তৈরি করেন, আমি করিম, আমি এটা তৈরি করেছি, বিল অফ এক্সচেঞ্জটা তৈরি করেছি, আমি প্রিপেয়ার করেছি, আমি আরেকজনকে দিব। ওকে, আচ্ছা এখন আমি তৈরি করেছি, আমি প্রিপেয়ার করেছি। করিম আর মেকার তো একই হলো তাই না নাকি? হ্যাঁ, করিম তো একই তৈরি হলো। করছে। হ্যাঁ, আপনি একটু আপনার ব্রেনে এটা নেন, দেন এটা কাজে লাগবে। আমি রিপিট করছি বিকজ সো দ্যাট ইউ ক্যান গেট ইট ইজিলি। আমি মেকার, আমি তৈরি করছি, আমার নাম হলো ড্রয়ার। ইজ ইট ফাইন? বারবার বলার কারণ হচ্ছে তিনটা কি একই? তার মানে তিনটা জিনিস কি একই? তিনটা একই, সেম। আপনি জাস্ট লিসেন টু মি, হ্যাঁ? আপনি একটু শেষ করি, দেন আপনি রিপিট করি এই কারণে সো দ্যাট ইউ ক্যান গেট ইজিলি। আমি করিম, আমি তৈরি করেছি, আমার নাম কি ড্রয়ার। ওকে, ইটস ফাইন, ড্রয়ার। এখন আমি আনকন্ডিশনাল অর্ডার দিলাম ডিরেক্টিং টু এ সার্টেন পারসন। আমি করিম একজন সার্টেন লোকের ডিরেক্ট করে দিলাম, নির্দেশনা দিয়ে দিলাম, বলে দিলাম কাকে? এই যে টু রহিম, তার নাম কি? তাকে কি বলবো? ড্রয়ি। টু রহিম, আমি ড্রয়ার, করিম রহিমকে বললাম, সে তাকে কি বললাম? ড্রয়ি। কি বললাম? এখন আমরা দেখবো এই হলো রহিম, সে হলো ড্রয়ি। আমি কি বললাম? আমি বলতেছি, আমি করিম, আমি বলতেছি এই কথাগুলো কাকে? রহিমকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, রহিম দ্যাট ইজ ড্রয়ি। হ্যাঁ, আমি করিম, আমি তৈরি করেছি, মেক করেছি, আমি ড্রয়ার। আচ্ছা এখন আসেন পেই। আমি রহিমকে বললাম, আমি করিম এই রহিমকে বললাম, কি বললাম? 6 months after date পে, 6 মাস পরে নির্দিষ্ট একটা তারিখে মিস্টার ইব্রাহিমকে পেমেন্ট করবেন, পে অর অর্ডার। টাকা কত? 1000, এটা রুপি অর টাকা, 1000, ইট শুড বি টাকা। ওকে, 1000। ওকে, এখানে হচ্ছে, এখানে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এর যে ইস্যুটা, যে বিষয়টা আমরা বুঝতে চেষ্টা করছি, আমি তৈরি করেছি, আমি ড্রয়ার, আমি কাকে ডিরেক্ট করলাম, নির্দেশনা দিলাম? এই রহিমকে, হি ইজ ড্রয়ি। ওকে, আচ্ছা রহিমকে কি বললাম? যে ইব্রাহিমকে 6 মাস পরে তুমি 1000 টাকা বা 1000 রুপি দিবা। দ্যাটস ফাইন। ইজ ইট ক্লিয়ার? আমরা এখানে কয়টা পার্টি পেলাম? 3। হু আর 3? মি, দ্যাট ইজ আমি তৈরি করেছি, আমি সাইন করেছি, আমি কিন্তু ডেট দিয়েছি। ওকে, সো আমি হলাম ড্রয়ার, আমি কাকে নির্দেশনা দিলাম, কাকে ডিরেক্ট করলাম? টু রহিম, হি ইজ ড্রয়ি। ড্রয়ি, রহিম ইজ ড্রয়ি। দেখেন এখানে টু দেওয়া আছে, টু রহিম, হি ইজ ড্রয়ি। কাকে টাকাটা দিবে? আমি করিম রহিমকে বললাম তুমি রহিম এই ইব্রাহিমকে, ইব্রাহিম হলো পেই, তাকে 1000 টাকা দিবা। দ্যাট ইজ অর্ডার করলাম। ইজ ইট ক্লিয়ার? যে টাকাটা পাচ্ছে সে হচ্ছে পেই। হ্যাঁ, এখন আপনি বুঝে নেন। এখানে আমি আবার রিপিট করি, আপনি জাস্ট আবার কথাটা শোনেন। প্রথম হচ্ছে আমি তৈরি করছি, আমি করিম, আমি মেকার, আমি ড্রয়ার। দ্যাটস ফাইন। আমি তৈরি করে
রহিমকে দিলাম, রহিমকে ডিরেক্ট করলাম, ডিরেক্টিং টু এ সার্টেন পারসন, যেটা আমরা পড়ে এসেছি, ডিরেক্টিং টু এ সার্টেন পারসন হু ইজ হিয়ার রহিম, রহিমকে আমি ডিরেক্ট করছি, দ্যাট ইজ সে ড্রয়িং। আচ্ছা, এখন কি তাকে ডিরেক্ট করছি, তাকে কি নির্দেশনা দিচ্ছি, যে তুমি ইব্রাহিমকে 6 মাস পরে 1000 টাকা দিবা, দ্যাট ইজ কোনো কন্ডিশন নাই, তুমি দিবা তো দিবা, দ্যাটস অল, ফাইনাল। সো এইটা একটা অর্ডার, এই 1000 টাকা তুমি 6 মাস পরে ইব্রাহিমকে দিবা। আমি করিম বলতেছি রহিমকে 1000 টাকা 6 মাস পরে ইব্রাহিমকে দিবা, দ্যাট ইজ অর্ডার। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। ওকে, স্যার এখন তাহলে যদি আমরা বাংলা বলি ম্যাম, তাহলে কি বলা যায় রহিম হইছে আদেশটা, মানে সরি করিম হইছে আদেশটা, রহিম আদিষ্ট, আর ইব্রাহিম কি অনুমোদন আই ডোন্ট নো, প্রাপক, এরকমটা? বাংলায় এই ওয়ার্ড গুলো তো আপনার জানার দরকার নাই, আপনি এটা এভাবে নেন না কেন? আপনি বাংলায় ওই ওয়ার্ড গুলো আপনি জেনে কি করবেন বলেন তো? আপনি যেটা করবেন এখানে তো যেই বিষয়গুলো আমি জানি না, বিকজ বাংলা আই এম নট, আদেশটা আপনি যেটা যেটা বলছেন আই এম নট শিওর অ্যাবাউট দোজ। ওকে, সরি ফর দ্যাট, আমি বাংলাটা ওইভাবে শিওর না। আমি তৈরি করছি, ইউ জাস্ট টেক টু ইউর ব্রেন। আমি আন্ডারস্ট্যান্ড আপনাকে বুঝাতে পারছি না, তাহলে ইট ডাজ ইট মিন দ্যাট আমি বাংলাটা ওইভাবে বলতে পারবো না ডিরেক্টলি, কারণ ওইটা হয়তো বা কনফিউজিং হবে আমার জন্য। আদেশটা আপনি আর দুইটা কি বললেন, ওইটা আমি ঠিক ওইভাবে এখন ই করতে পারবো না। আমি আবার বলি, আপনি যদি বুঝতে অসুবিধা হয়, করিম হচ্ছে আমি তৈরি করছি, আমি ড্রয়ার, আমি মেকার, আমি মেক করছি, আমি ডকুমেন্টটা তৈরি করছি। ক্লিয়ার ম্যাম। ওকে, আমি এই ডকুমেন্টটা তৈরি করতেছি, সুতরাং আমি হলাম মেকার, আর আমার লিগ্যাল নেম কি, আমাকে বলা হবে ড্রয়ার। আপনি দেখেন এই যে স্ল্যাশ দিয়ে দিয়ে এটা দিয়েছি, যাতে ইট মেক সেন্স টু ইউ। যিনি করিন সে তৈরি করেছে, সে মেকার, সেই ড্রয়ার, দ্যাটস অল, ফাইনাল। ওকে, সে তৈরি করেছে, সে কাকে অর্ডার করছে, কাকে বলতেছে, কাকে ডিরেক্ট করছে, অর্ডার করছে এই রহিমকে, যে এই রহিম সাহেব আপনি, দ্যাট ইজ রহিম হলো ড্রয়িং, আপনি ইব্রাহিমকে 1000 টাকা দিবেন 6 মাস পরে, দ্যাটস অল। ইব্রাহিম টাকাটা পাবে, সে টাকাটা রিসিভ করবে, ইট মিন্স ইব্রাহিম ইজ পেইং। আমরা বলি না এক্সামিনার, এক্সামিনি, যে পরীক্ষা দেয়, আমি যখন পরীক্ষা দিই আমাকে এক্সামিনি বলা হয়, আর যে পরীক্ষা নেয় সে এক্সামিনার। তো এখানে দেখেন টাকাটা যে রিসিভ করছে, হু ইজ টেকিং, হু ইজ গেটিং দ্য মানি, হু ইজ রিসিভিং দ্য মানি, সে হলো ইব্রাহিম। ইব্রাহিম হলো পেই, লাইক এক্সামিনি। জি, ওকে, বুঝতে পারছি। আচ্ছা, যে টাকাটা যে দিবে, দেখেন এই কিন্তু টাকা দিবে, কে দিবে, এই যে এই রহিম, হ্যাঁ, সে হলো ড্রয়িং। ওকে, আর আমি তাকে অর্ডার দিয়েছি, আমি হলাম করিম, ড্রয়ার। মেক সেন্স? বাস এই পর্যন্ত থাকেন, আই থিংক দ্যাটস এনাফ ফর দিস। আচ্ছা, এখন আমরা আরেকটু জিনিস বুঝবো, আরো ক্লিয়ার হবো ইনশাআল্লাহ, উই ক্যান ফরওয়ার্ড। আমরা আরেকটু ব্যাকে জাস্ট একবার চোখ গোলায় আসি। এটা ছিল ওখানে একটু আনকন্ডিশনাল। বাকি ছিল না, ওয়ান মান্থ একটু বাকি ছিল না ওখানে আগের স্লাইডের মধ্যে, ওটা which one? যে 1 মান্থ, এটা তো 1 বলেন month? নাই, না না এটা না। ও এটা, 1 মান্থ ও আফটার it is just two সাহাজি। example, it is just two example। দেখেন এটা হলো দুইটা এক্সাম্পল, মানে স্ল্যাশ দিয়ে, এটা একটা এক্সাম্পল 6 months after date, ওটা মানে তো আমি বুঝান নাই। 6 মাস পরে, আমি করিম বলল রহিমকে 6 মাস পরে তুমি ইব্রাহিমকে 1000 টাকা দিবা। আরেকটা কি বললাম, জি 1 মাস পরে সে যখন সাইট করবে, আফটার সাইট পে, হ্যাঁ, মানে সে যখন এটা তোমার কাছে নিয়ে যাবে 1 মাস পরে, করিম বলতেছে রহিমকে 1 মাস পরে যখন তোমার কাছে এই ডকুমেন্টটা নিয়ে যাবে ইব্রাহিম, মানে বেয়ারার, এটা দিয়েছি হলো বেয়ারারটা বোঝানোর জন্য। এই যে এইটা হলো বেয়ারার বা অর্ডার, সে অর্ডার করে দিচ্ছে, এইটা ইব্রাহিমের কাছে আছে, ইব্রাহিমের ডকুমেন্টটা নিয়ে যাবে রহিমের কাছে, তখন সে টাকা 500 টাকা দিয়ে দিবে। ম্যাডাম সাইট এটা পেটা কি, মানে সাইট পে এটা কি? এটা আমরা এট এ সাইট এবং এট প্রেজেন্ট, এটা আমরা আরেকটা সেকশন আছে। এট সাইট হলো দেখিবার মাত্র, সাইট মানে কি, এটা যে মানে যে যখন নিয়ে যাবে সাথে সাথে হ্যাঁ, তখন দেখা, দেখে দিবে। প্রেজেন্ট করা বা দেখার সাথে সাথে, পেশান্তে একটা আছে যে এট প্রেজেন্ট এট সাইট, দেখিবার মাত্র, চাহিবা মাত্র, এই বিষয়গুলো। তবে এটা একটা সেকশন আছে, ইউ জাস্ট টেক টু ইউর ব্রেন, উই উইল ডিসকাস ইন দ্যাট সেকশন। এখানে কি দুইটাই একসাথে থাকতে পারে এরকম? এইটা হলো না, এটা হলো আমি তো আপনাকে বোঝানোর জন্য এটা নিয়েছি, দুইটা তো একসাথে থাকে না। বুঝতে পারছি। এইটা হলো একটা, আপনি দেখেন, ডু ইউ সি মাই কার্সার? আপনি কি দেখতে পাচ্ছেন আমার কার্সার? হ্যাঁ, এই যে 1000 টাকা আপ টু দিস 1000, দিস ইজ ওয়ান, এটা হলো একটা, হ্যাঁ, তাইলে আমার মনে হয়
আমি আপনাদেরকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে, আমি কি এটা ডিলিট করে দিব? না ম্যাডাম, বুঝতে পারছি, মানে না না বুঝতে পারছি ম্যাম, আপনার সাথে থাকলে আরো বুঝতে পারবো ম্যাম। আচ্ছা, তো ঠিক আছে এইটা ম্যাম। হলো দুইটা এক্সাম্পল, মানে আমি দুইটা স্লাইডে না নিয়ে একটা স্লাইডের ভিতরে দুই রকম লেখা দিলাম, যাতে আপনি ম্যাডাম এইটা বুঝতে পারছি, কিন্তু আপনি এটা না বলে চলে গেছেন, তো সেই কারণে আর কি বুঝতে ও পারছি, না ইয়েস, বলে চলে ওকে গেছিলেন। ওকে ওকে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো মুভ টু, আমার মনে হয় এখন আমরা বিল অফ এক্সচেঞ্জ এন্ড প্রমিসরি নোট দেখেছি, আমরা এখন একটু পার্থক্যটা দেখবো, সো দ্যাট ইট উইল বি মাচ মোর ক্লিয়ার টু আস। ওকে, সো এখন দেখেন, আমরা প্রমিসরি নোট আন্ডার সেকশন 4 উই হ্যাভ স্টাডিড দ্যাট ওয়ান, উই অলরেডি seen all of the things with example bill of exchange also. এখন দেখেন, there are two parties, হ্যাঁ, আপনি এটা এটা কিন্তু আপনার মানে এক্সাম্পল, সরি নট এক্সাম্পল, এই ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করা হয়েছে যাতে আপনার ক্লিয়ার আউটলাইনটা আপনি ড্র করতে পারেন, মানে দুইটার মধ্যে পার্থক্যটা যদি বুঝতে পারেন তাহলে আপনাকে অ্যান্সার করতে সুবিধা হবে, আদারওয়াইজ দেয়ার মে সাম কনফিউশন। ওকে, সো আমরা এটা কিন্তু আগের মতো তো রিটেন এক্সাম না, রিটেন এক্সামে আগে আসতো এরকম যে পার্থক্য লিখো 6টা, তো এরকম ইট উইল নট কাম ইন দ্যাট ওয়ে, বাট ইট উইল হেল্প ইউ to differentiate. হ্যাঁ, তো আপনি জাস্ট দেখে নেন, promissory note under section 4, bill of exchange under section 5, we have done this, so these are done. এখন আমরা দেখব in promissory note দুইটা পার্টি, there are two parties, maker and payee. দেখেন bill of exchange there are three parties who are, আমরা অলরেডি দেখে আসছি, drawer, drawee, payee, করিম, রহিম, ইব্রাহিম, মনে আছে? Okay, so there are bill of exchange. In case of bill of exchange, there are three parties. In promissory note, two parties only. Okay, there is a promise or undertaking to pay. আমরা দেখে আসছিলাম যে unconditional promise বা undertaking থাকে, এখানে কি থাকে? Order. Okay, bill of exchange we have seen unconditional order. That's all. আমরা এটা already discussed. Okay, it is signed by person liable to pay, so acceptance is not necessary. এখানে আরেকটা জিনিস আমরা আরো পরে দেখব, অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা একটু দেখেই আসি এটা। দেখেন এখানে এই যে করিম ইজ এ মেকার ড্রয়ার, করিম এটা দিল, হ্যাঁ, আপনার ইব্রাহিমের কাছে দিল, ইব্রাহিমকে এরকম একটা ডকুমেন্ট তৈরি করে ইব্রাহিমকে দিল, ইব্রাহিম নিয়ে যাবে রহিমের কাছে, রহিমকে বলবে যে এই যে দেখেন আপনাকে এই যে এই করিম সাহেব আমাকে পাঠাইছে, এটা দিয়ে আপনি এখন অ্যাকসেপ্ট করতে হবে, মানে এই লোক এই যে 6 মাস পরে দিবে, উনি কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে হবে, দ্যাট ইজ সামহোয়ার হি সাইন। এখানে একটা অ্যাকসেপ্টেন্সের মানে সে স্বীকৃতি দিল, রহিম বলল যে হ্যাঁ ঠিক আছে আমি দিব বাবা, 6 মাস পরে টাইম মতো আসো, আই মাস্ট পে। ওকে, এইটাকে বলে অ্যাকসেপ্টেন্স। আর অ্যাকসেপ্টেন্সটা কে করে? দেখেন এই রহিম করে। ওকে, করিম এটা লিখে দিল, রহিম কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, সে যদি অস্বীকার করে না আমি টাকা পয়সা দিতে পারবো না, তাইলে এটা কিন্তু হবে না। সে আবার কি করবে? এই যে ইব্রাহিম ব্যাক করে আসবে করিমের কাছে, না আপনি যেটা বিল অফ এক্সচেঞ্জ দিলেন এই রহিম সাহেব তো উনি টাকা দিবে না বলছে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, বলতে এখন থাকেন দেখেন, ম্যাডাম বুঝতে পারছি। হ্যাঁ, তো হ্যাঁ যখন বুঝতে পারছি ম্যাম, আপনার এখানে ভালো বুঝতে পারছি ম্যাম। হ্যাঁ, বিল অফ এক্সচেঞ্জের কাছে আসলে, বিল অফ এক্সচেঞ্জের ম্যাটারটা আসা মানে আপনাকে এখানে অ্যাকসেপ্টেন্সের একটা বিষয় উইল কাম। হোয়াট ইজ দ্যাট? রহিম মাস্ট অ্যাকসেপ্ট, সেটা অ্যাকসেপ্ট করতে হবে, এই বিষয়টাই টোটাল কাহিনীটা রহিম স্বীকৃতি দিতে হবে যে ইয়েস আই উইল পে ইউ আফটার 6 মান্থ দিস অ্যামাউন্ট অফ মানি, জাস্ট ডোন্ট ওয়ারি, ইউ কাম অন দ্য ডেট। ওকে, ইজ ম্যাডাম ক্লিয়ার? অ্যাকসেপ্ট না করার কোনো কারণ আছে? মানে হতে পারে, হ্যাঁ, এটা তো লতে বলা না, এটা যে কোনো কারণে অ্যাকসেপ্ট। আমাকে আপনি বললেন আপনি আমার কাছে টাকা পাবেন, আপনি আমার আরেকজনকে দিয়ে পাঠাইলেন, আমি বললাম যে আমি টাকা পয়সা দিতে পারবো না, এটা অন্য ইস্যু, এটা কিন্তু লর ব্যাপার ম্যাডাম নয়। তাহলে কি ইব্রাহিম কি দৌড় দিয়ে রহিমের কাছে চলে আসবে, করিমের কাছে চলে হ্যাঁ, আসবে? ইব্রাহিম উইল কাম ব্যাক টু করিমের কাছে আসবে, কারণ আপনি করিম লিখে দিছে, এটা করিম তো লিখে দিছে, তৈরি করে দিছে, সে ড্রয়ার, জি সে তার কাছে জি ব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ওখানে যাই, যেহেতু উই আর হিয়ার নাও ইন দা ডিফারেন্স। ওকে, ইট ইজ সাইন বাই দ্য পারসন লায়াবল টু পে, এখানে হলো যে তৈরি করে সেই টাকাটা দেয়, সুতরাং এখানে অ্যাকসেপ্টেন্সের ইস্যু ইজ নট নেসেসারি হিয়ার। আচ্ছা, এখানে হলো থ্রি পার্টিস, সো আমাকে যেটা এতক্ষণ আমি বলে আসলাম, দেখায় আসলাম, রহিম মাস্ট অ্যাকসেপ্ট, রহিম এটা অ্যাকসেপ্ট করতে হবে। ওকে, আচ্ছা, ড্রাই বিফোর ইট ইজ বাইন্ডিং আপন হিম। ঠিক আছে, এটা হলো রিলেটেড লেখাটা, আপনি মনে রাখবেন যখন বিল অফ এক্সচেঞ্জ আপনাকে এটা ড্রাই এটা অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ ইট উইল নট
বি, দেন আপনার এই পেই আবার এই ড্রয়ারের কাছে যাবে, এই ইব্রাহিম তখন আপনার এই করিমের কাছে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন লিভ ইট। ওকে, মেকার ইজ লায়াবল, এখানে প্রমিসরি নোট কি, মেকার এখানে লায়াবল টাকাটা দেওয়ার। আর এখানে দেখেন দ্য ড্রয়ার ইজ লায়াবল অনলি, ড্রয়ার ইজ লায়াবল অনলি when ড্রয়ি ডাজ নট অ্যাকসেপ্ট। দেখছেন আপনি কি এখন পাইছেন? দেখেন আপনি অর পে দা মানে, এই দেখেন এই করিম কিন্তু প্রাইমারিলি লায়াবল না। করিম ইব্রাহিমকে বললো যে তুমি যাও, এই রহিম তোমাকে 1000 টাকা দিবে। এখন রহিম যদি বলে, অস্বীকৃতি জানায় যে আই উইল নট অ্যাকসেপ্ট দিস, আই উইল নট পে ইউ, সো তখন সে লায়াবল হবে। এখানে যেহেতু 3টা পার্টি, কখন করিম লায়াবল, কখন করিম লায়াবল, দ্যাট ইজ ড্রয়ার ইজ লায়াবল when only when ড্রয়ি does not accept, আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার? এই করিমের কাছে ব্যাক করবে যখন এই রহিম টাকাটা দিবেন না, তখন তো তার অ্যাকসেপ্ট না কাছে আসবে। করবে। জি Okay, so is it clear? Okay, so we should be fast maybe a bit. I think we cannot complete. I'm still in 6. আমাদের after section 19 we have to finish today. So আমার মনে হয় these are clear. এখানে acceptance এর ইস্যুটা আসবে যখন আপনার ড্রয়ার is liable only when ড্রয়ি does not accept or pay the money, যেটা আমি বললাম এতক্ষণ। ওকে, so now the notice of dishonor is not necessary, যেহেতু এখানে 2টা পার্টি থাকে। নোটিস অফ ডিসঅনার সে যেহেতু 2টা পার্টি, আমি লিখে দিলাম আমি টাকা দিব, আমি জাস্ট লিখে দিছি আমি তোমাকে 3 দিন পরে টাকা দিব, 3 দিন পরে আসবো, আসলে টাকাটা না দিলে সেটা অন্যভাবে বোঝাপড়া হবে, এখানে নোটিস অফ ডিসঅনার দরকার নেই, ঠিক আছে? বাট ইন কেস অফ নন পেমেন্ট or নন অ্যাকসেপ্টেন্স, এখানে নন অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে নোটিস অফ ডিসঅনার মাস্ট বি গিভেন টু অল পারসন লায়াবল টু পে। এইটা হলো মামলা মোকদ্দমা ইত্যাদি বিভিন্ন বিষয়, এগুলো তো আসলে এই বিষয়গুলো আমি আপনাকে বোঝানোর জন্য খুব সিম্পল পিপল দাঁড় করাইছি, 3 জন মানুষ ওখানে নিয়ে আসছি, কিন্তু এগুলো তো ম্যাটার অফ বিজনেস। হ্যাঁ, এগুলো তো ব্যবসায়িক বড় বড় লেনদেনের ক্ষেত্রে ইউজ হয়। তো যখন আপনার ড্রয়ি যখন অ্যাকসেপ্ট করে না, তখন নোটিশ অফ ডিসঅনার লাগবে, মামলা মোকদ্দমা আদায়ের জন্য বিভিন্ন বিষয় আছে, এই জিনিসগুলো এখানে আসবে, ঠিক আছে? তো এখন আমরা ব্রডার সেন্সে নেই, আমরা একটা বড় সেন্স ক্রিয়েট করি যে আমরা এখন বড় বড় ক্ষেত্রে ইন কেস অফ বিজনেস, যেহেতু আমরা জানি ডিলিংসটা হবে কি জন্য, কমার্শিয়াল পারপাসে। এই বিল অফ ইনস্ট্রুমেন্ট গুলা দিস আর বেসিক্যালি ইউজড ফর কমার্শিয়াল পারপাস, আমরা একেবারে ফার্স্ট স্লাইডে এটা দেখে আসছি। সো নোটিস অফ ডিসঅনার মাস্ট বি গিভেন টু অল পারসন লায়াবল টু পে ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জ, ঠিক আছে? Okay, now in case of dishonor, protest is not necessary. এখানে protest বলেন, dishonor notice বলেন, এগুলো কোনোটারই দরকার নেই। These are not required for the promissory note. And on the other hand, in case of non-payment, dishonor, notice of dishonor and also protest also needed for the bill of exchange. হ্যাঁ, এখানে যখন ফরেন, এখানে দেখেন একটু ইন এডিশনাল আমি লিখে দিয়েছি, এগুলো আমরা আরো পরে বুঝবো, হোয়াট ইজ ফরেন বিল ইত্যাদি। হ্যাঁ, তো এখানে প্রোটেস্ট কি আপনারা জানেন, এটা হলো যে নোটারি পাবলিক করে না, সো ফলোইং দ্যাট অ্যাক্ট, এটা হলো ফরেন বিলের ক্ষেত্রে দেখেন ইন কেস অফ ডিসঅনার, হ্যাঁ, ফরেন বিল মাস্ট বি প্রটেস্টেড, এটা প্রটেস্টেড হতে হবে ইন কেস অফ ফরেন বিল যখন ডিসঅনার হয়। এখানে হলো প্রটেস্ট ইজ নেসেসারি ইন কেস অফ হোয়াট, বিল অফ এক্সচেঞ্জ। বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে দেখেন প্রটেস্ট করতে হবে, নোটিস অফ ডিসঅনার মাস্ট বি গিভেন। ইন কেস অফ প্রমিসরি নোট দিস আর নট রিকোয়ার্ড। ফাইন, আমার মনে হয় ইউ শুড মুভ ফরওয়ার্ড। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন একটু কুইক আগাবো। হ্যাঁ, ওকে, দেখেন এখন আমরা বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসরি নোট আন্ডার সেকশন 4 and 5 we should have clear understanding now. আমরা এখন আরেকটা জিনিস দেখবো, দ্যাট ইজ আন্ডার সেকশন 6। আমরা জানি which are the negotiable instrument, number 1 promissory note, number 2 bill of exchange, and number 3 check. So now come to the section 6 deals with the check. So আমরা normally as a মানে আমরা যে লেভেলে থাকি, আমরা কিন্তু চেক ব্যবহার করে বা ব্যাংকিং করে আমরা মোটামুটি অভ্যস্ত থাকি। সো আই থিংক উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি দিস ওয়ান। আচ্ছা, চেক হলো, চেক কিন্তু এক ধরনের বিল অফ এক্সচেঞ্জ। হ্যাঁ, সো এটা আমরা শুধু জেনে নেই, বিল অফ এক্সচেঞ্জ, এটা চেকটা কি, ইট ইজ আ বিল অফ এক্সচেঞ্জ drawn on a specified banker and payable on demand. দ্যাটস ফাইন। একটা সুনির্দিষ্ট, অবশ্যই আপনি যখন চেক দিবেন কাউকে, আপনি আমাকে চেক দিন, তো এটা তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক সুনির্দিষ্ট আছে, ইউ হ্যাভ দ্য চেক বুক এন্ড অল থিংস আর রিটেন দেয়ার, ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ সাইন, দেন ইউ হ্যাভ গিভেন মি।
I will go to bank, I will collect this money, okay, on demand, চাহিদা মাত্র আমি ব্যাংক আমাকে দিতে বাধ্য থাকবে যদি আপনি আমাকে একটা চেক দেন, okay. So check is more or less clear, everybody. We know about this. আচ্ছা, it can be bearer, which is called bearer check. এটা একটু in addition এখানে লিখে দিলাম যে bearer check হতে পারে যেটাকে মানে এই ইনস্ট্রুমেন্টটা চেকটা কি হতে পারে, bearer ইনস্ট্রুমেন্ট, bearer হিসাবে হতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, যেহেতু bearer বিষয়টা আসছে এখানে bearer চেক হতে পারে, দ্যাটস হোয়াই এটা এখানে লেখা হয়েছে, ওকে। সো দ্যাটস অল রিগার্ডিং দ্য চেক। এখন আমরা একটু সামনে আগাই, যেটা আই থিংক দিস ইজ অলরেডি ক্লিয়ার টু ইউ। Drawer and drawee under section 7. 7 deals with the drawer, drawee and payee. আমরা আমার মনে হয়, should I say this one again? Should I say you? Should I discuss this one again? Section 7, because drawer, drawee and payee. Okay, I can discuss because they are related to check also. Check এর ক্ষেত্রে এটা আছে একটু ডিফারেন্ট আছে এখানে। দেখেন, মেকার ও বিল অফ এক্সচেঞ্জ অর চেক, যে আপনি আমাকে চেক দিয়েছেন, আপনি চেকের মেকার বা ড্রয়ার। এখন দ্য পারসন দেয়ার বাই ডিরেক্টেড টু পে ইজ কল ড্রয়ি। এখানে চেকের ক্ষেত্রে এই জিনিসটা হলো, আমি এখানে দেখেন লাইক ব্যাংক দিয়েছি কেন, যদি এটা চেক হয় কাকে ডিরেক্ট করতেছে, ব্যাংকে। আমি আপনাকে একটা চেক দিলাম, আমি চেকটা দিলাম আপনাকে, আপনি ওটা নিয়ে ব্যাংকে যাবেন, ইট মিনস আমি ব্যাংকে ডিরেকশন দিচ্ছি যে তুমি ব্যাংক, ও আমি আপনার নাম বলে দিব, দ্যাট ইজ, ওটা তো চেকের মধ্যে লেখাই থাকবে, অথবা ওপেন চেকও হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। ব্যাংক এখানে ড্রয়ি হয়, ব্যাংক এখানে টাকাটা দেয়। আর ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জ, হু মনে আছে, রহিম, যাকে আমি ডিরেক্ট করে দিলাম, টু দিয়ে দিলাম, ওকে। তো এখানে এই জন্য আমি আবার একটু ডিসকাস করলাম। আচ্ছা, পেইকে যেটা হলো, আমরা ওই যে মনে আছে ইব্রাহিম, পেই ইজ ইব্রাহিম, পারসন, পেই হলো যার নাম লেখা থাকবে পারসন, মিস্টার এক্স, মিস্টার ইব্রাহিম, the person named in the instrument is called payee, who will get or receive the money, already discussed. So I think that's all regarding this. Fine, thank you. এখন আমরা যাব, we will see now section 8, holder. Holder কে, who is holder? Holder means পজিশন, যার কাছে জিনিসটা আছে, জিনিসটা মিন্স ইনস্ট্রুমেন্ট, যে ইনস্টলমেন্টটা পজেস করছে, পজিশন করছে, যার অধীনে আছে, যার হাতে আছে, দ্যাটস অল। আচ্ছা, এখন আমরা একটু সেকশন কি বলে, সে ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ উই সি দ্য হোল্ডার অফ এ প্রমিসরি নোট। এখানে আমি বিল অফ এক্সচেঞ্জ সংক্ষেপে লিখেছি, ইউ জাস্ট সি বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক। দ্য হোল্ডার অফ এ প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক, who is in possession of it. আপনি আইনের ভাষায় একটু জেনে নেন। আর নরমাল যেটা হলো, আমরা জানি আপনি আমাকে চেক দিয়েছেন, চেকটা আমার হাতে আছে, ইট মিন্স আমি হোল্ডার, সিম্পল কথা, ওকে। ইট মিন্স আপনি আমাকে একটা চেক দিয়েছেন, চেকটা আমার হাতে আছে, আমি আগামী কালকে ব্যাংকে নিয়ে যাব, ইট মিন্স আই এম দা হোল্ডার অফ চেক, the check's possession to me, under me, হ্যাঁ। So holder of a promissory note, bill of exchange or check, who is in possession of it, it means the holder. And what is that section? Section 8 deals with this holder. That's all regarding this. Okay, এখন আরেকটু মানে বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে ছিল বিআরআর, আর এখানে হোল্ডার, মানে দুইটার মধ্যেই পার্থক্যটা কোন জায়গায়? না, এটা আরেকটু ডিফারেন্স আছে, আরেকটু পরে বুঝবেন। বেয়ারার হচ্ছে বেয়ারার টাইপ অফ চেক, হ্যাঁ। বেয়ারার যখন হচ্ছে, আপনি দেখেন একটা চেক ওপেন করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে, দেখবেন ওখানে স্ল্যাশ দিয়ে লেখা আছে বেয়ারার, আপনি নামটা না লিখে, যখন ওই নাম না লিখে যদি দিয়ে দেন, ইট মিনস এটা যেই নিয়ে যাবে সেই হবে, হ্যাঁ। আর এখানে হোল্ড করা মানে হচ্ছে, হোল্ড করার, এখানে হোল্ডের বিষয়টা আসছে বিকজ অফ পজিশনের ব্যাপার। এখানে আপনি আমাকে একটা চেক দিয়েছেন, রাইট, আমি এটা কি এন্ডোর্স করে, আপনারা এই জিনিসটা আরো পরে বুঝবেন, এন্ডোর্সমেন্ট আরো সেকশন আছে, এন্ডোর্স করে আমি করলাম কি, আপনি আমাকে এ একটা চেক দিল বি কে, সিম্পল কথা, এ বি কে চেক দিল, বি করলো কি, এই চেকটা টাকাটা না উঠায় সেম অ্যামাউন্ট সি তার কাছে পায়, সে সি কে এই চেকটা দিয়ে দিতে পারে, কিভাবে, এন্ডোর্স করে। সো ইউ হ্যাভ টু এন্ডোর্স দ্যাট ওয়ান। এখন সি যখন ওই সেম চেকটা নিয়ে যাচ্ছে, মানে সে যখন পাইলো, সে কিন্তু হোল্ডার অফ দ্যাট চেক, ওকে। জি ম্যাডাম। হ্যাঁ, তো আমরা আগাই, এই জিনিসগুলো চলে আসবে, অসুবিধা নাই, জাস্ট ডোন্ট থিংক অ্যাবাউট দিস। আপনি যতটুকু আমরা ডিসকাস করি এতটুকু ব্রেনে নেন, আমরা এই সব জিনিসগুলো ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ উইল গেট অল দিস থিং, ওকে।
So holder of a promissory note, bill of exchange and check who is in possession of it. That's fine. এখন holder in due course. এখন আসেন holder in due course. এখন হোল্ডার ইন ডিউ কোর্স কখন হয়? একজন হলো হোল্ডার যার কাছে চেকটা সিম্পলি চেকটা আমার কাছে আছে, বিল অফ এক্সচেঞ্জ আমার কাছে আছে, আমি এটার হোল্ডার আজকে। এখন হোল্ডার ইন ডিউ কোর্স কে? এখন দেখেন হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে কি কি জিনিস লাগে, কি কি কন্ডিশনস ফুলফিল করতে হয়, হোয়াট আর দ্য কন্ডিশনস, এগুলো কিন্তু আপনাদের জানা থাকতে হবে, তা ক্লিয়ারলি আপনার ব্রেনে নিতে হবে। বিকজ ম্যাডাম হোল্ডার ইন ডিউ কোর্স এই জিনিসটা কি? আপনি আমরা দেখি হোল্ডার ইন ডিউ কোর্স কি। কিছু কিছু কন্ডিশন আছে, এই জিনিসগুলো ফুলফিল করলে তখন তাহাকে বলা হবে হোল্ডার ইন ডিউ কোর্স। হ্যাঁ, আর সিম্পলি হোল্ডার বলা হবে যখন যার কাছে ওই জিনিসটা থাকে, ইনস্ট্রুমেন্টটা থাকে। আর হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে কি কি লাগবে? এখন আমরা ইন এডিশন, আমরা পজিশন তো আছেই, আই হ্যাভ দ্য পজিশন, হ্যাঁ, কিন্তু ইন হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে আরো কিছু এডিশনাল থিং আই হ্যাভ টু ফুলফিল, তখনই আমি হোল্ডার ইন ডিউ কোর্স হব। আচ্ছা, দ্য কন্ডিশনস আর টু বি হোল্ডার ইন ডিউ কোর্স। কি কি কন্ডিশন? পারসন উইল হ্যাভ দ্য পজিশন, যে পজিশনটা আমরা দেখে আসছি আন্ডার সেকশন 6, পজিশন থাকা মানেই হোল্ডার। আছে এখন কি বলতেছে? হোল্ডার ইন ডিউ কোর্স থাকলে পজিশন প্লাস সামথিং মোর ইউ হ্যাভ টু বি। হোয়াট আর দোজ? পজিশন প্লাস পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট থাকবে আমার কাছে, ইনস্ট্রুমেন্ট মাস্ট বি উইদিন দ্য ম্যাচুরিটি ডেট। রিমেম্বার ম্যাচুরিটি ডেট থাকতে হবে। হ্যাঁ, আপনার যে একটা ডেট টাইম, ফিক্স টাইম থাকতে হয়। চেকের ক্ষেত্রে চেক ভ্যালিড কতদিন বলেন তো? চেকের একটা ভ্যালিডিটি টাইম আছে, 6 মাস। 6 মাস ম্যাডাম। 6 months ম্যাম। ম্যাচুরিটি ডেট থাকতে হবে। চেকটা আপনার যে ডেটে আপনাকে প্রেজেন্ট করার মতো হবে, আপনার ওই ভ্যালিড ডেটটা থাকতে হবে, ম্যাচুরিটি ডেটটা থাকতে হবে। সো এই জিনিসগুলো থাকলে এরপরে দেখেন ভ্যালুয়েবল কনসিডারেশন মাস্ট বি ইনভলভ। এটা যে কোনো কারণে আপনি আমাকে চেক দিবেন, কিন্তু কেন দিবেন? ডেফিনেটলি আমি আপনার কাছে কোনো কারণে টাকা পাবো, আমি কোনো প্রোডাক্ট আপনাকে দিয়েছি, আমি কোনো কারণে আমি আপনার কাছে টাকাটা পাবো, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ গিভেন মি দ্য চেক। সো এই জিনিসগুলো থাকতে হবে, আমি চুরি করে আনলে তো আর হবে না, তাই না? দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আচ্ছা, ওটাও আসবে। আচ্ছা, এখন আসেন ভ্যালুয়েবল কনসিডারেশনের বিষয়টা থাকতে হবে। ইন কেস অফ হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে, যথাযথ বাহক হতে গেলে, বাহক আর যথাযথ বাহক, ঠিক আছে? ইফ ইউ সে ইন বাংলা, হোল্ডার ইন ডিউ কোর্স এর বাংলাটা হচ্ছে যথাযথ বাহক। আমার মনে হয় দাঁড়ান আমি একটু হোল্ডার তো ধারক হবে। ধারক, রাইট, ধারক, সরি, ধারক। হোল্ডার তো ধারক, রাইট, সরি ফর দ্যাট। আচ্ছা, এখন দেখেন বেয়ারার হলো বাহক, রাইট। আচ্ছা, এখন নাম্বার সেকশন 9 এ হোল্ডার ইন ডিউ কোর্স হলো যথাকালে ধারক বা যথাবিহিত বা কালে ধারক, যথাবিহিত। আচ্ছা, এখন আমরা ধরে নেই, আচ্ছা ওইটা আমরা বাদ দেন, জাস্ট ড্রপ দিস ইন বাংলা, আপনি বাংলা এগুলো বাদ দেন, উই আর ইন ইংলিশ। হ্যাঁ, ইউ হ্যাভ টু রাইট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইন ইংলিশ, তাহলে আপনার জন্য ইজি হবে। ওকে, আচ্ছা, ভ্যালুয়েবল কনসিডারেশনের বিনিময়ে আপনি আমাকে চেকটা দিবেন, দ্যাটস ফাইন। আচ্ছা, দ্য পারসন উইল রিসিভ দ্য চেক উইথ গুড ফেইথ। এখন দেখেন গুড ফেইথ এর মিনিংটা কি এখানে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস গুড ফেইথ? আপনি আমাকে দিয়েছেন, আমি কিন্তু আপনার সরল বিশ্বাসে আপনার কাছ থেকে চেকটা নিয়েছি, এখানে কোনো ডাউট নেই। আমি যদি আগেই জানি যে আপনি ব্যাংকে টাকা না রেখে আমাকে চেক দেন, আমি কি আপনার চেকটা নিব? আমি বলবো না, আমি চেক ঠিক করবো না, আমাকে ক্যাশ দিবেন, এখনই দিবেন, কারণ এটা আমি আপনার কাছে পাই। দ্যাটস ফাইন, দ্যাটস অল, ঠিক আছে? মানে সরল বিশ্বাসে, মানে কোনো ডাউট থাকতে পারবে না, উইথ গুড ফেইথ থাকতে হবে। এই চেকটা যে আমি রিসিভ করব আপনার কাছ থেকে, আমি একটা ভালো বিশ্বাসে, সরল বিশ্বাসে এটাকে বলা হয়, আমি শুনেছি এটাকে সরল বিশ্বাসে বলা হয়, সব বাংলা আই ডোন্ট নো। অথবা ম্যাডাম সরল অন্তর, এরকম হয় না, সরল অন্তর। আচ্ছা, সরল বিশ্বাসে দ্য পারসন উইল রিসিভ দ্য চেক উইথ গুড ফেইথ, আপনাকে এই জিনিসটা আপনার ব্রেনে নিতে হবে, দ্য গুড ফেইথ থাকতে হবে আপনার চেকের প্রতি, ঠিক আছে? এরপরে উইদাউট ডাউট অফ ইটস লেজিটিমেসি। লেজিটিমেসি মানে হচ্ছে ভ্যালিডিটির ব্যাপারে কোনো ডাউট থাকতে পারবে না, ওই একই। দেখেন ঘুরে ফিরে দিস আর বিট সিমিলার, আপনি দেখেন 4 and 5 বিট সিমিলার। গুড ফেইথ মিন্স আমি তো গুড বিশ্বাস, ভালো সরল বিশ্বাসে নিলামই, এটাতে যদি ভ্যালিডিটির কোনো ইস্যুই থাকে, আমি যদি বুঝতেই পারি, আমি তো আপনার কাছ থেকে ওই চেক আই উইল নট রিসিভ দ্যাট ওয়ান, ইজ ইট? আমি আপনার যদি, আপনি চেক একটা ফেক চেক দিলেন বা কোনো মানে ইলিগাল কিছু দিলেন, আমি তো এটা নিব না, সিম্পল কথা। সো গুড ফেইথ এর সাথে এটা কিন্তু ভেরি মাচ রিলেটেড, ইউ সি। 4 and 5 এই কন্ডিশন গুলো যখন থাকে,
it means I am the holder in due course. আচ্ছা, holder in due course হলাম, হওয়ার পরে what is my right, মানে two rights will be established to holder in due course. When I will be a holder in due course of a check, তখন আমার কি হবে, আমি দুইটা জিনিস আমার মধ্যে আমার পজিশনে আসবে। আচ্ছা, কি হবে, হি অর শি, মানে আমি ফ্রি ফ্রম অল প্রিভিয়াস ডিফেক্ট। এখন আপনি চেক কিন্তু এন্ডোর্সমেন্ট করে করে হাত বদল করা যায়, দ্যাট ইজ উই নো দ্য নেগোশিয়েবল মানেই হলো ট্রান্সফারেবল। ইট ক্যান বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান টু অ্যানাদার, নেক্সট বাই নেক্সট, নেক্সট বাই নেক্সট। আমি আপনাকে দিলাম, আপনি আরেকজনকে দিলেন, ইভেন আপনি 4 জন 5 জন পরেও একটা চেক দেওয়া যায় এন্ডোর্সমেন্ট করে করে। সো দ্যাট ইজ, এইটা যখন ম্যাডাম বাংলাদেশে কি এন্ডোর্স করা যায়, চেক কি করা যায়, এরকম করা যায়? এটা আইনে আছে, দেখেন অনেক কিছু আপনি দেখবেন, চেকের ব্যাক সাইডে এন্ডোর্সমেন্ট এরিয়া নামে একটা জায়গা আছে, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম আছে, কিন্তু এটা কি বাংলাদেশে কি প্রযোজ্য এটা? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স দিস ইজ বাংলাদেশ ল। এখন আমরা করি না বিকজ ইট ইজ নট, মানে আমরা ইউজেবল, কিন্তু এটা বিজনেসের ক্ষেত্রে বড় বড় যখন ট্রানজেকশনের ক্ষেত্রে হ্যাঁ এন্ডোর্সমেন্ট করা হয়। কিন্তু আমি আপনাকে 10,000 টাকা দিলাম, এইটা আমি আরো 3 জনকে এন্ডোর্স করে চতুর্থ জন পাবে, উই আর নট হ্যাবিচুয়েট দিস বেসিক্যালি। আমরা এটাতে খুব একটা হ্যাবিচুয়েট না, আমরা তো বিজনেস, বড় বড় বিজনেসের মধ্যে এঙ্গেজ না, আমরা হলো এজ এ মাস পিপল, আমরা তো এত কিছু জানিও না। আমি শুধু, আপনি দেখেন বিফোর নোয়িং দিস ল, এই লটা জানার আগে এন্ডোর্সমেন্ট এরিয়াটা আমি দেখতাম চেকের ব্যাক সাইড অফ দ্য চেক, কিন্তু ওই জায়গাটা কি ঘটে এটা কিন্তু জানতাম না, isn't it? এখন আমি জানি না বিকজ আমরা এটা হ্যাবিচুয়েট না, আমরা এটা ইউজ করি না। আমি কোনো কারণে আপনাকে একটা চেক দিলাম, টাকা দিতে পারছি না, যে চেকটা নিয়ে যান, কালকে আপনি সকালবেলা ওই রাস্তায় যাচ্ছেন, টাকাটা তুলে নিন। কিন্তু এটা তো বিষয়টা, দিস ইজ নট ফর দিস, দিস আর ফর বিজনেস পারপাস। সো দেয়ার ইট ক্যান বি, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। হ্যাঁ, হি ইজ ফ্রি ফ্রম, এই কথাটা বলতে আসছি, যেই কথাটা, যেই বিষয়টা আই উড লাইক টু ডিসকাস হিয়ার, আমি যদি দেখেন এখানে প্রিভিয়াস কোনো ডিফেক্ট থাকলে, আপনি আমাকে চেক দিয়েছেন, আমি যখন সি কে দিব, আমি যদি চেকটা কোনোভাবে এইটার ব্যাপারে যদি কোনো, সে সরল বিশ্বাসে নিবে, কোনো ডিফেক্ট থাকলে, যদি কোনো ডিফেক্ট আগে থাকে, সে সি, যে আমি যাকে দিলাম সে এটার জন্য আপনার প্রিভিয়াস ডিফেক্ট থেকে সে ফ্রি থাকবে। আচ্ছা, হ্যাজ দ্য রাইট টু গেট দ্য ফুল অ্যামাউন্ট অফ দ্য ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্টে what the amount mentioned, he or she has the right to get the full amount mentioned in the instrument. আচ্ছা, এইটা কিন্তু এডিশনাল থিং, এই জিনিসগুলা এডিশনাল সামথিং। এটা কিন্তু যারা ব্যাংকিং এ আছেন বা ব্যাংকে চাকরি করে, তারা কিন্তু ইন ডিটেইল এই লটা জানতে হয় অনেক বেশি, বিকজ তারা এভরিডে দে আর হ্যান্ডলিং দিস চেকস, অল দিস থিংস, সো দে নিড টু নো অল দিস থিং ইন ডেপথ। হ্যাঁ, সো আমরা জানবো বিকজ আমরা অ্যাজ এ হোল উই নো অল দিস, আমরা অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আমরা কিন্তু সবকিছুই কম বেশি জানি। কম যদি মনে করেন যে আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দিস, আই নো দ্য ল বুক, দ্যাট ইজ টু মি, আই ক্যান গো দ্যাট সেকশন। ঠিক আছে না? তো বিষয়টা হচ্ছে আমরা এই জিনিসগুলো জেনে রাখবো, বিকজ হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে এই কন্ডিশন গুলো ইউ হ্যাভ টু নো। এইটা হলো এডিশনাল, সামথিং এডিশনাল। হ্যাঁ, এই কন্ডিশন গুলো টু বি দ্য হোল্ডার ইন ডিউ কোর্স কি কি হবে, পজিশন থাকবে, ম্যাচুরিটি ডেটের মধ্যে থাকবে, ভ্যালুয়েবল কনসিডারেশন মাস্ট বি ইনভলভড দেয়ার, এন্ড সরল বিশ্বাসে, ইন গুড ফেথ, I'll receive the check in good faith and no doubt of its legitimacy. মানে ভ্যালিডিটিটা I have written, it is not mentioned here. এটা legitimacy, মানে এটার ভ্যালিডিটির ব্যাপারে আমার কোনো মানে ডাউট থাকবে না। ইট মিনস লেজিটিমেসি। এই লেজিটিমেসির মিনিংটা হলো ভ্যালিডিটির ব্যাপারে আমার কোনো ডাউট নেই, এটা ইলিগাল না বা ফেক না, দ্যাটস অল। ওকে, সো আই থিংক উই ক্যান মুভ। ম্যাম প্রিভিয়াস ডিফেক্ট একটু বলুন। এখন তাহলে প্রিভিয়াস ডিফেক্টে আমি বলি, যদি মনে করেন যে এরকম এন্ডোর্স করতে 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 আই এম গোইং টু রেট ইট, মানে একদম সিম্পল ইতে বলি, এ বি কে একটা চেক দিল, বি সি কে এন্ডোর্স করে দিল, সি ডি কে এন্ডোর্স করে দিল, এইভাবে করে ই পর্যন্ত গেল। মনে করেন বি যখন সি কে দিল, বি আর সি এর মধ্যে যে রিলেশনটা, সি করছে কি কোনোভাবে পেয়ে গেছে, বি এর কাছ থেকে নেয় নাই, সামহাউ এটা হিয়ার বি মিসড এন্ড সি গট ইট। সি তখন এটা লিগালি ই কে দিল, এখন ই যখন ফাইনালি ওটা হোল্ডার হলো, সে কিন্তু ওই যে বি আর সি এর মধ্যে যে একটা বাজে রিলেশন, মানে তারা যে একজন চুরি করলো বা একজন রাস্তায় পাইলো, এইটার জন্য সি রেসপন্সিবল হবে না। হি ইজ দ্য ফেয়ার এন্ড গুড। ক্লিয়ার? বুঝতে পারছি ম্যাম। ওকে,
good that you have asked this one and it is clear. মানে in বাংলা it is clear. আপনার এইটা হলো মানে নর্মাল সেন্স যে আপনার যার কাছে আছে তার আগে যদি 5 জনের হাত হয়ে আমার কাছে আসে, আমি যদি ফাইনাল পারসন হই, ওই প্রথম দ্বিতীয় আর তৃতীয় জনের মধ্যে মনে করেন কোনো ঝামেলা ছিল, দ্বিতীয় জন হারায় ফেলছে, তৃতীয় জন ওইটা পাইলো। তো আমি যে পঞ্চম জন, আমি কিন্তু ওই যে দ্বিতীয় আর তৃতীয় জনের মধ্যে যে ঘটনা ওইটা আমি জানি না, সুতরাং আই উইল নট বি এনি রেসপন্সিবিলিটি ফর দ্যাট। এবং আমি এটা সরল বিশ্বাসে নিয়েছি, সো আই এম ফাইন, আই উইল গেট দ্য মানি। ওকে, দ্যাট ইজ কল, এই যে দেখেন, ফ্রি ফ্রম অল প্রিভিয়াস ডিফেক্ট। ওই যে ডিফেক্টটা যে হয়েছে মাঝখানে, এটার জন্য আই এম নট রেসপন্সিবল, আমি তো ফিফথ পারসন। সেকেন্ড আর থার্ড পারসনের মধ্যে যে ঘটনাটা ঘটলো এর জন্য আই এম ফ্রি ফ্রম দ্যাট, আমি ওগুলা কিছু জানি না। দ্যাটস অল। ওকে, সো এখন কিছু ছোট ছোট সেকশনস এগুলো আমাদের জানা দরকার। হ্যাঁ, সো উই উইল নো অল বেসিক্যালি। আমি এক্স্যাক্টলি আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি, I myself have prepared all these slides from the books, হ্যাঁ, সেকশন বাই সেকশন ধরে ধরে আমি এটা দিতে চাচ্ছি এই কারণে, so that you can touch all the section. কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা বলে দিতে পারতাম in detail discussion, just chapter wise, but section by section if I wouldn't go there, it would not be such a bad thing. But আমি চাচ্ছি যে আপনাকে, so that I can give you 100% effort from my side. আমি যাতে আমার সাইড থেকে আপনাদেরকে 100% এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি। I don't know how much is fruitful to you, but I am trying my level best. Okay, so section 10, payment in due course. দেখেন এখানে this is একটু দেখেন, হোল্ডার ইন ডিউ কোর্স। হ্যাঁ, হোল্ডার ইন ডিউ কোর্সে আমরা জানি যথাবিহিত বা কালে ধারক হোল্ডার ইন ডিউ কোর্স হতে গেলে সে এই কন্ডিশনগুলো সে ফুলফিল করে, দেন হি ইজ or she is holder in due course. এখন আমরা দেখব পেমেন্ট ইন ডিউ কোর্স। পেমেন্ট ইন ডিউ কোর্স দেখেন, পেমেন্ট ইন ডিউ কোর্স সেকশন 7 means in accordance, এখানে দুইটা ইন চলে আসছে। হ্যাঁ, আমি এখন ব্যাকে গিয়ে টাইম স্পেন্ড করলাম না, আপনারা জাস্ট ইফ সি এখানে দুইটা ইন চলে আসছে, টাইপিং মিস্টেক। হ্যাঁ, ওকে, পেমেন্ট ইন ডিউ কোর্স means in accordance with apparent tenor of the instrument in good faith and without negligence to any person in possession. এখন দেখেন, আমি এটা যদি বলি ইন বাংলা, আপনি আমাকে চেক দিলেন, আমি কালকে সকালে ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে আমি সরল বিশ্বাসে চেকটা নিয়েছি, আমি হোল্ডার ইন ডিউ কোর্স, আমি অ্যাপারেন্ট টেনর মানে আমি অ্যাকচুয়ালি চেকটা নিয়ে ফিজিক্যালি ব্যাংকে গেলাম, and the apparent tenor of the instrument, do you get me? আপনি আমাকে চেক দিলেন, আমি কালকে সকালে ব্যাংকে গেলাম, অ্যাপারেন্ট টেনর, হ্যাঁ, ইন গুড ফেথ আমি আপনার কাছ থেকে নিয়েছি, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট। ওকে, আচ্ছা, ইন গুড ফেথ, এইখানে আবার ইন গুড ফেথ হলো ব্যাংকিং এর ক্ষেত্রে যদি আমি বলি, আমি যে ব্যাংকে চেকটা নিয়ে গেলাম, ব্যাংকের কাউন্টারে যারা আছেন দে আমাকে কিন্তু ডাউট করার কোনো ওয়ে নাই, চেক অল থিংস আর ওকে। চেকের কিছু লিগাল আছে, ওদের দেখবেন যে কম্পিউটারে অনেক কিছু চেক করে, ওই জিনিসগুলো সবকিছু যখন ঠিক আছে, গুড ফেইথ আছে, আমি চুরি করে আনলাম বা আমি কি করলাম, আমার ওই তৃতীয় দ্বিতীয় পার্সনের সাথে কি হলো, দ্যাটস নট ফ্যাক্টর। আমি চেকটা নিয়ে গেলাম কাউন্টারে যিনি আছেন, উইদাউট নেগলিজেন্সে, গুড ফেইথে টু এনি পারসন ইন পজিশন, আমি নিয়ে গেছি বা আমি আরেকজনকে দিলাম, সে নিয়ে গেছে, এটা ব্যাংক তাকে টাকাটা পরিশোধ করবে। দ্যাটস অল। এটা হলো পেমেন্ট ইন ডিউ কোর্স, মানে আপনার পেমেন্ট ডিউ কোর্সই হয়ে গেল, এটাকে বলা হয় পেমেন্ট ইন ডিউ কোর্স, যথাকালে পরিশোধ। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাডাম। ওকে, সো কোনো মানে উইদাউট নেগলিজেন্স এটা দিবে, এটা কাউন্টারে গেলে সাধারণত নেগলিজেন্স আমরা দেখি না, বিকজ দে আর বাউন্ড টু পে দিস। ওকে, আচ্ছা, এখন আসেন সেকশন 11, এটা খুবই ইজি জিনিস, ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট, এটা জাস্ট জেনে রাখেন। সেটা হলো যেই ইনস্ট্রুমেন্ট গুলো বাংলাদেশে তৈরি করা হবে, বাংলাদেশি কাউকে দেওয়া হবে, বাংলাদেশি যে রেসিডেন্ট তার মানে যাকে আমি ড্রয়ি পেই, অল পার্টিজ আর ইন বাংলাদেশ। জাস্ট টেক টু ইউ ব্রেন, যে তৈরি করলো, যাকে ডিরেক্ট করলো, আমরা এখন লিগ্যাল ওয়ার্ড ব্যবহার করি। ওকে, ড্রয়ার, ড্রয়ি, পেই, সবাই বাংলাদেশি। So that will be
shall be deemed to be as inland instrument. That's all. Clear? এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আপনি দেখেন, যার উপরে করা হলো সে বাংলাদেশে হবে, যে তৈরি করলো সে বাংলাদেশি হবে, যে দিল সে বাংলাদেশি হবে, এত কিছু না বলে আমরা এখন লিগ্যাল ওয়ার্ড সিম্পলি বলি ড্রয়ার, ড্রয়ি এন্ড পেই অল আর ইন বাংলাদেশি। এন্ড সো তৈরি করছি বাংলাদেশে, যাকে দিচ্ছি সে বাংলাদেশি, যে পরিশোধ করবে, যে টাকাটা পাবে, তারা দুইজনেই বাংলাদেশি। আমি তৈরি করছি, আমিও বাংলাদেশি। সুতরাং আন্ডার সেকশন 11 ইট ইজ ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট। দ্যাটস অল। ফিনিশ? ম্যাডাম Yes, please. Okay. আচ্ছা, এখন আমরা সেকশন 12 এখন হলো ফরেন ইনস্ট্রুমেন্ট। আমরা এখন জানলাম বাংলাদেশি ইনস্ট্রুমেন্ট বা ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট বলবো আমরা যখন আমরা ড্রয়ার, ড্রয়ি, পেই অল আর ইন বাংলাদেশ, সো ইট ইজ ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট। আর যখন ফরেন ইনস্ট্রুমেন্ট হবে তখন কি হবে, এই উপরের একটাও ফুলফিল করবে না, দেন ইট ইজ দ্য ফরেন ইনস্ট্রুমেন্ট। দেখেন, any instrument not made, drawn shall be deemed to be a foreign instrument. এখানে একটু লেখা কিন্তু ডিউ হয়ে গেছে, আমার মনে হয় I should correct this one. Any instrument not made, drawn in Bangladesh. In Bangladesh. Okay. Fine. মানে যে ইনস্ট্রুমেন্টটা বাংলাদেশে তো ড্রয়ার, ড্রয়ি, ব্রেকার বাংলাদেশে না, দ্যাটস ফাইন, দ্যাট ইজ ফরেন ইনস্ট্রুমেন্ট আন্ডার সেকশন 12. Under section 11, dryer, drawee and payee all are in Bangladesh, so that is inland instrument, that is Bangladeshi instrument যদি আপনি সহজ বাংলায় বলেন। So under section 11 says inland instrument, section 12 deals with foreign instrument. That's all. এখন আসি আমরা নেগোশিয়েবল। ছিল সরি, একটা কোশ্চেন ছিল। বলেন বলেন প্লিজ। মানে ফরেন ইনস্ট্রুমেন্ট যেটা বলছেন, যেটা বাংলাদেশে তৈরি হয় না বা বাংলাদেশে ড্রয়িং হচ্ছে না, তাহলে সেটা আমাদের কি কাজে লাগবে বা সেটা আমাদের সাথে ইফেক্টিভ কি হবে? হ্যাঁ, এটা শোনেন, এটা হলো দেখেন আইনের মধ্যে অনেক কিছু আছে যেটা আমাদের জানা থাকতে হবে, কিন্তু এই যে ফরেন ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ইতে আসে, সেটা এখন এখানে কখন আমি ফরেন বলবো আপনি শুধু ওইটা জেনে রাখেন এখন। ওকে, কিভাবে হবে সেটা আমরা ইউটিলাইজেশন উইথ সি লেটার অন। ওকে, এখন আপনি আসেন ফরেন ইনস্ট্রুমেন্টটা। হ্যাঁ, ফরেন ইনস্ট্রুমেন্টটা আরেকবার বলবেন ম্যাম। আচ্ছা, ফরেন ইনস্ট্রুমেন্ট হলো which is not prepared in Bangladesh, that is এই যে আমরা যে ড্রয়ার, ড্রয়ি এন্ড পেই বাংলাদেশে ছিল, এটা হলো মানে ইনল্যান্ড ইনস্ট্রুমেন্ট। আর যেটা বাংলাদেশে ড্রয়ার বাংলাদেশি না, ড্রয়ার বাংলাদেশি না, ড্রয়ি বাংলাদেশি না, then it will be a foreign instrument. Okay, fine. মানে অ্যাজ ইন বাংলাদেশি না ম্যাম। বাংলাদেশি না। ওকে, এখন আমরা দিস সেকশন, আচ্ছা সেকশন 13 নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। মানে এখন দেখেন আপনি ল গুলা দেখেন, আমরা কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা সেকশন 13 স্লাইড নাম্বার 14 আমরা কিন্তু এইখানে পড়ে আসছি, বিকজ অফ হোয়াট, মানে আইনের মধ্যে দেখেন এতক্ষণ সব all things discussed, then section 14 এ গিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি এই ডেফিনিশনটা এখানে বলেছে। সো ইট জাস্ট মানে বিষয়টা আমার কাছে একটু ইয়েই লাগে। যা হোক, এই জন্য আমি দেখেন, আমি যেটাকে আমরা যখন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট করবো, সুতরাং আমরা আগে বুঝতে হবে নেগোসিয়েশনটার মানে কি, ইনস্ট্রুমেন্টটা কি এবং এইটা কি করে, কোথায় ব্যবহার করা হয়, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ওয়ান, আমরা এখানে পড়ে আসছি। হ্যাঁ, সো এইটা বেসিক্যালি ডিসকাসড কোথায়, এই যে এখানে দেখেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি কি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট মিন্স সেকশন 13 ডিলস উইথ দা, এখানে সেকশন 13 এ বলা আছে নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট গুলা কি কি, প্রমিসরি নোট, বিল অফ এক্সচেঞ্জ এন্ড চেক। ওকে, দ্যাটস অল। হ্যাঁ, পেয়াবল ইদার টু অর্ডার অর টু বেয়ার, দ্যাটস অল। এটা কিন্তু আমরা অলরেডি ডিসকাসড। আচ্ছা, এখন আমরা দেখি নেগোসিয়েশন, আমরা এই বিষয়টা কিন্তু জেনে আসছি, কিন্তু এখন যেহেতু আমরা উই আর মুভিং ফরওয়ার্ড সেকশন বাই সেকশন, দ্যাটস হোয়াই अगेन আই হ্যাভ মেনশনড ইট হিয়ার। Negotiation means when instrument transferred to any person. Negotiation কখন বলবো আমরা? Negotiation আমরা we already discussed detail that negotiation means negotiable means which is transferable, which can be transferred from one to another. এখন আমরা বলবো when instrument transferred to any person,
the instrument said to be negotiated. একটা বিষয়কে একটা ইনস্ট্রুমেন্টকে কখন আমরা বলবো আন্ডার সেকশন, এটা কখন হবে? একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করে আপনার কাছে রাখবেন, তখন যদি so what is the implication of section 14? মানে ইনস্ট্রুমেন্ট আমি তৈরি করে আমার কাছে রেখে দিছি, সো ইট ইজ নট নেগোশিয়েটেড, এটা নেগোসিয়েশনে যায় নাই এখন, ইট ইজ আমি তৈরি করে আমার হাতেই আছে, সো ইটস নট নেগোশিয়েটেড। সেকশন 14 ইজ সেইং when ইনস্ট্রুমেন্ট ট্রান্সফার, যখন এটা ট্রান্সফার করা হয়ে গেছে অলরেডি, তখন এটাকে বলা হবে যে নেগোশিয়েটেড, মানে একজন আরেকজনকে দেওয়া হয়েছে। এই জন্য আমরা এই জিনিসটা এখানে দেখে আসছি, we have seen here এই ওয়ার্ডগুলো একটু কাইন্ডলি একটু ইউবেন। নেগোসিয়েশন মানে হচ্ছে ট্রান্সফারেবল, এই ট্রান্সফার যখন হয়ে যায় তখন এটাকে বলা হবে অলরেডি নেগোশিয়েটেড ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্টটা নেগোসিয়েশনে চলে গেছে, নেগোশিয়েট দুইটা পার্টির মধ্যে হয়ে গেছে। ওকে, so I think it is clear now. Okay, so that's all. Move forward. 15 endorsement, যেটা আমরা অলরেডি আগে একটু বলেছি, we already discussed it before. When the maker or holder of negotiable instrument যে তৈরি করে বা হোল্ড করে, সাইন করে দেয় the same for the purpose of negotiation in the back or face thereof or on a slip of annexed paper. যখন এটাকে এন্ডোর্স করে দেওয়া হয়, এটা ফেসে হতে পারে, টু দ্য ব্যাক সাইডে হতে পারে, অন ফেসও হতে পারে। যখন দেখ আমি আপনাকে দিলাম, আপনি এটার ব্যাক সাইডে দেখবেন যে দেয়ার ইজ এন এন্ডোর্সমেন্ট এরিয়া, ওখানে আমি তো আপনাকে প্রথমে নাম লিখে দিলাম উপরে, হ্যাঁ, তো নাম লিখে দেওয়ার পর আপনি ওই এন্ডোর্সমেন্ট এরিয়াতে আরেকজনের নাম লিখে দিলেন, নাম লিখে, হ্যাঁ, পে টু, আপনি আরেকজনের নাম লিখে দিলেন পে টু সি, এবং আপনি সাইন করে দিলেন, এটা নেগোশিয়েটেড, এটা এন্ডোর্সমেন্ট হয়ে গেল, মানে আপনি আরেকজনকে এটা ট্রান্সফার করে দিলেন, কিভাবে? থ্রু এন্ডোর্সমেন্ট, এটা স্পেশালি ফর চেক। এটা কি অ্যাকাউন্টস চেকের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, অ্যাকাউন্টস, অফ কোর্স, অ্যাকাউন্টস চেক মিন্স চেক তো চেকই। মানে একটা কোশ্চেন ছিল। ইয়েস প্লিজ। মনে করেন আমি আপনাকে একটা চেক দিলাম যে আপনার নামে, তো আপনি এই চেকটা আরেকজনকে রেফার করে দিলেন যে হ্যাঁ মিস্টার এক্স কে দিয়ে দেন, তো এখন আপনার যে সাইনটা আপনি করলেন এটা তো ব্যাংকে জানবে না, ব্যাংক আমার সাইনটা চিনবে, আপনার সাইনটা তো ব্যাংক চিনবে না, সেক্ষেত্রে ব্যাংক কিভাবে? বিকজ ব্যাংক উইল চেক ইওর সাইন, ব্যাংকে আপনার অ্যাকাউন্টেই তো এটা যাবে পেমেন্টের জন্য, ব্যাংক আপনার অ্যাকাউন্টই তো চেক করবে, আপনার সাইনটা চেক করবে। এবং আমার ক্ষেত্রে যেটা হবে, তৃতীয় পক্ষকে যখন আমি দিব, তখন হবে কি এখানে এনআইডি টেনআইডি সামথিং ক্রস চেক একটা করতে হবে। আমি যখন আপনাকে করিম নামে দিয়ে দিলাম, আমি রহিমের কাছ থেকে নিলাম, তো করিম যে আপনি এটা বুঝবে কিভাবে আপনি করিম, এটা এন্ডোর্সমেন্ট করা যায়, ঠিক আছে? এন্ডোর্সমেন্ট করার ক্ষেত্রে আপনাকে পে টু অমুক নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তখন আপনি যখন ব্যাংকে যাবেন যে আপনি যে করিম, ব্যাংক বলবে আপনি যে করিম, এখানে তো করিম লেখা, আপনি যে করিম বা আপনার পুরো নামটাই লেখা আছে, আপনি যে করিম আমি কিভাবে বুঝবো? ব্যাংক বলবে, তখন সে এনআইডি দেখাবে, পাসপোর্ট দেখাবে, সামথিং এলস লাইক দ্যাট। ওকে, কিন্তু সাইনটা বেসিক্যালি আপনারই দেখবে, যেহেতু আপনার অ্যাকাউন্টে এটা যাচ্ছে, মাঝখানে আমি ইজ মিসিং থিং সামথিং লাইক দ্যাট। আমি যে আপনি আমাকে দিলেন, আমি আবার করিমকে দিলাম, এখন আমি যে মাঝখানে আপনি আমাকে দিয়েছিলেন, আমার সাইনটা এখানে ইটস নট হলো, আপনার যে ব্যাংকে টাকা আছে আপনার সাইন ঠিক আছে, আমার সাইন ওখানে তেমন কোনো মুখ্য ইস্যু না, ইস্যুটা হলো যে গেছে ব্যাংকে, সে তখন বলবে আচ্ছা আপনি যে সি, আপনার সি আমি এটা কিভাবে বুঝবো? ব্যাংক বলবে, ব্যাংক সামহাউ এটা চেক করবে, কিভাবে? হি ক্যান রিকোয়ার, ব্যাংক ক্যান রিকোয়ার পাসপোর্ট, ব্যাংক ক্যান রিকোয়ার এনআইডি, সামথিং এলস লাইক দিস আর টু, আর কি আছে বাইরে? তো আর কিছু না, এনআইডি ক্যান বি, ইজন্ট ইট? সো দ্যাটস অল। এবং এইটা আপনি জানেন, জেনে রাখেন যে এটা কিন্তু আপনার অনেকবার হতে পারে আইনে, কিন্তু ইটস নট মেনশন ইন দা ল দ্যাট এটা হাউ মেনি টাইমস এটা হতে পারে। আপনার এই নেগোসিয়েশনটা, এই এন্ডোর্সমেন্টটা, ইট ক্যান বি ডান মেনি টাইমস, হ্যাঁ, এটা কয়েকবার হতে পারে, এবং এটা কোনো বলা নাই আইনে যে শুধু এটা 3 বার এটাকে এন্ডোর্স করা যাবে, নট নেসেসারি। দেখেন এখানে একটা সি ইন দা ল সেকশন, এটা তো সেকশনটা টেকেন ফ্রম দা বুক, হ্যাঁ, এটা কি করা যায়? Saying for the purpose of negotiation এর পারপাসে করা হয়। এন্ডোর্সমেন্টটা, হোয়াট ইজ দ্য পারপাস অফ এন্ডোর্সমেন্ট? নেগোসিয়েশন। আচ্ছা, নেগোসিয়েশনটা আপনি আমার সাথে করলেন ফার্স্ট, আমি আরেকজনকে করলাম, এখন এটা করার পরে এটা ব্যাক সাইডে করলাম,
করার পরে ব্যাক সাইডে এরপরে আমি যাকে দিলাম সেও আরেকজনকে দিল, এখন ব্যাক সাইডে জায়গায় নেই, তাহলে কি করবেন, এখন এই চেকের সাথে অ্যাটাচ করে একটা স্লিপ দিয়ে দিবেন, পেপার, যেটাতে ওইটা অ্যাটাচ করে দিয়ে দিবেন। দেখেন এটা তার মানে হলো there is no any requirement, there is no it is not mentioned in the law that how many times it can be endorsed. কিন্তু আমরা খুব একটা এজ এ মাস পিপল, আমি আপনি তো মানে বিজনেসম্যান বা আমি একজন ইন্ডাস্ট্রিয়াল হিসেবে আরেকজন এটা এই পারপাসে ডিলিংসটা এখন করছি না, কিন্তু মাস পিপল হিসেবে আমরা এটাতে হ্যাবিচুয়েট না। ইট ডাজন্ট মিন দ্যাট it doesn't happen, it must be happen somewhere, otherwise it is how it is legal. If it is legal, so it is used in the business purpose, isn't it? আচ্ছা, এখন দেখেন আপনি এই জায়গাটাতে একটু দেখেন, the slip of paper can be annexed here. একটা পেপার আপনি অ্যানেক্স করে যদি 5 জন সাইন করতে করতে চেক করতে, this is a small piece of paper, there is no space, so what will be, এখন আবার নেগোসিয়েশন হবে, so he will add on additional page there, it will be stapled there. ওকে, সো এটা এইভাবেও হতে পারে, এটা কিন্তু লয়ের these lines taken from the law, হ্যাঁ, in the back or face thereof means চেকের ব্যাকে হতে পারে, ফেসের উপরে হতে পারে, তো ফেসের উপরে তো একবারের বেশি করার কোনো জায়গাই নাই। আচ্ছা, এরপরে ব্যাক সাইডে দেখবেন একটা ছোট এরিয়া আছে মেনশন করা দিয়ে, এন্ডোর্সমেন্ট এরিয়া, ইউ সি, আপনি আজকে আপনার চেকটা গিয়ে একটু দেখেন। জি ম্যাডাম, লেখা থাকে দুইটা বক্স থাকে এন্ডোর্স হিয়ার। হ্যাঁ, তো লেখা থাকে আপনি কয়বার করতে পারবেন, একবার করার পর there will not be space, so then কি করবেন, যদি if it is required you can add one paper also, so that's all here. আইনে এটা বলা আছে, কিন্তু number of times is not mentioned there. It's not mentioned there that how many times check can be endorsed. It's not mentioned, so it can be done many times. Simple কথা, এটা যেহেতু মেনশন করা নাই কয়বার নেগোসিয়েশন করা যাবে, সুতরাং একটা পেপারও যোগ এর সাথে আবার অ্যাড করে স্ট্যাপল করে দেওয়া যাবে, তার মানে এটা মেনি টাইমস করা যাবে। সো জাস্ট টেক দিস ইউর ব্রেন। আচ্ছা, এরপরে দেখেন সেকশন 16 এ আমরা যাই। সেকশন 16 এ এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক and endorsement in full and who is endorsing, these three are in section 16. আমরা দেখব এন্ডোর্সমেন্ট ব্ল্যাঙ্ক কাকে বলে, এন্ডোর্সমেন্ট ইন ফুল কাকে বলে এবং এন্ডোর্সি কে। ঠিক আমরা ওই আগের মতো ড্রয়ি পেই, এক্সামিনার এক্সামিনি, এই ধরনের ইউ জাস্ট গেট দিস সিমিলারিটি। আপনি এই সিমিলারিটি গুলো ব্রেনে নেবেন, দেখবেন আপনার ইজিলি you can understand and easily you can preserve in your brain. So if the endorser মানে যে এন্ডোর্স করে দেয় তাকে নরমালি এন্ডোর্সার বলে, যে পরীক্ষা নেয় সে হলো এক্সামিনার। আর যে পরীক্ষা দেয়, আমি স্টুডেন্ট আজকে পরীক্ষা দিচ্ছি, তো আমি এক্সামিনি, যারা পরীক্ষা নিচ্ছেন তারা হলো এক্সামিনার। সো এন্ডোর্সার, ইজ ইট ক্লিয়ার? জি ম্যাডাম ক্লিয়ার। Okay, endorser. So I don't like to spend here time. Endorser signs, মানে যে এন্ডোর্স করবে সে সাইন করছে his name. Okay, his name sign করছে only the endorsement is said to be in blank. তখন তার নামটা লিখে শুধু সাইন করে দিয়ে দিল, এটাকে বলা হবে ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। এরপরে তাহলে আপনার আর কি হবে, এন্ডোর্সমেন্ট ফুলটা কি হবে ওটা জেনে নেই। If he adds a direction to pay the amount, direction to pay, হ্যাঁ, তখন the amount mentioned in the instrument to the order or a specified person, the endorsement is said to be full. যখন এন্ডোর্সমেন্ট কিছু সিম্পল কথা হচ্ছে, এন্ডোর্সমেন্ট কোনো কিছু যখন না লিখে যদি এন্ডোর্সার সাইন করে দেয় এটাকে বলা হয় এন্ডোর্সমেন্ট ইন ব্ল্যাঙ্ক। হ্যাঁ, আর এন্ডোর্সমেন্ট ইন ফুল মিন্স যেখানে ডিরেকশনটা ক্লিয়ার থাকবে, অর্ডার বা অ্যামাউন্ট মেনশন, এটা আসলে এটা কভার করে কিন্তু কিছু বিল অফ এক্সচেঞ্জ এবং ট্যাক্স, রিমেম্বার। তো এইখানে যখন আরো রিলেটেড কিছু বিষয় থাকবে, সবকিছু স্পেসিফিক করা থাকবে এন্ডোর্সমেন্টের মধ্যে, তখন এটাকে আমরা বলবো এন্ডোর্সমেন্ট টু বি ফুল। আচ্ছা, এখন এন্ডোর্সি কে, the person so specified is called the endorsee. সিম্পল কথা, যে সাইন করেছে সে এন্ডোর্সার। ওকে, যার নামটা ওর মধ্যে লিখে দিয়েছে, যার নামে এটা এন্ডোর্সমেন্ট করা হয়েছে, যে পরীক্ষা দিচ্ছে সে এক্সামিনি এন্ডোর্সি। ওকে, যার নামটা এর মধ্যে মেনশন করা হয়েছে হি ইজ এন্ডোর্সি। আচ্ছা, the rule of payee can be applied to endorsee, এটা একটা এডিশনাল থিং। the rule of pay, এর ক্ষেত্রে কিছু রুল আছে যেটা we will get in this law
that one is applied here. Just এটা আমরা we will read there যখন আমরা পাবো কিছু রুল আছে ওইটা তখন আমরা ওখানে ভালোভাবে ইন ডিটেইল নেব। কিন্তু এখানে আমরা জেনে রাখি এন্ডোর্সির ক্ষেত্রে পে যে রুলগুলো আছে এটা অ্যাপ্লাই করা যায়। ওকে, দ্যাটস অল। ওকে, মুভ। Then come to the 17, 18 and 19 still we have. Okay, 17, the section title is ambiguous instrument. আচ্ছা, এখন ambiguous মানেটা কি? আমরা ambiguous হলো একটা হার্ড শব্দ, এটাকে ইজি করার জন্য দেখেন আমি এটা কিন্তু আইনের ভাষা না, দেখেন আনসার্টেন লেখা আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? Do you see the uncertain? Yes, ma'am. Uncertain is not the title name. এই শব্দটাকে ইজি করার জন্য I have written this one. Uncertain মানে কি? আমরা তো পড়ে আসছি। Certain মানে কি? What is certain? Certain means specific, সুনির্দিষ্ট অ্যামাউন্ট, সুনির্দিষ্ট পারসন, certain person. Uncertain মানে সুনির্দিষ্ট না। ক্লিয়ার? No sound. Is it clear? Yes, ma'am. Clear, ma'am. Okay. So ambiguous মানে হচ্ছে যেটা uncertain, something uncertain. Okay, ambiguous means something uncertain. Do you see my screen? Yes, ma'am. জি ম্যাডাম। Okay, is it clear to you? I see there is something has come in front of, because I am very much level in IT, you know. So I like to hide these. Okay. Ambiguous, আমরা ambiguous meaning টা হলো uncertain, এর মানেই হলো section 17 ambiguous instrument, যেটা uncertain instrument হবে। আনসার্টেন কখন হবে? এটা তেমন কোনো ইয়ে না, বিষয়টা হলো আমি আপনাকে বলে দিলাম আপনি এটা নেবেন না হলে ওইটা নেবেন। এখন কি কি ওইটা দেখে নিন। Where an instrument may be constructed, কোনো একটা ইনস্ট্রুমেন্ট যেটা তৈরি করা হলো, গঠন করা হলো, either as a promissory note or as bill of exchange। ঠিক আছে, এই যে আমি আপনাকে বললাম আপনি এইটাও নিতে পারেন ওইটাও নিতে পারেন। এখন এইটা আর ওইটা কি জিনিস? অ্যাম্বিগুয়াস, আনসার্টেন। আপনি এটাকে প্রমিসরি নোট অর বিল অফ এক্সচেঞ্জ দুইটার একটা হিসাবে নিতে পারেন। ঠিক আছে, এখন হোল্ডার কি করবে? হোল্ডার সে নিজে ইচ্ছা করবে, আচ্ছা ঠিক আছে আমি প্রমিসরি নোট হিসাবে নিব, সো হি উইল ট্রিট লাইক দিস। ওকে, এটা সিম্পলি আই জাস্ট প্রেজেন্ট বিফোর ইউ। আপনি দেখেন এখন উই গো টু দ্য লিগ্যাল ল। আমরা এখন আইনে কিভাবে বলা আছে, উইল সি দ্যাট ওয়ান। Where an instrument may be constructed either as a bill of exchange or promissory note. Okay, either as a promissory note or bill of exchange. ঠিক আছে, এখন এইটা হয় প্রমিসরি নোট অথবা বিল অফ এক্সচেঞ্জ, এই দুইটার যে কোনো একটা হিসাবে তৈরি করা গেল। এখন এটা ডিপেন্ড করে আবার যে হোল্ডারকে আবার এই স্বাধীনতাটাকে দেওয়া, কি এটাকে বলা হয়, কি বলা হয়, মানে তাকে আমি বললাম যে আপনি পছন্দ করেন, ইলেকশন করেন বা সিলেকশন করেন, আপনি কোনটা হিসাবে নিতে চান, ট্রিট করতে চান। ঠিক আছে, দ্য হোল্ডার মে ট্রিট ইজ অ্যাজ হিজ সিলেকশন, মানে যে মেগার হবে, যে ড্রয়ার হবে, সে এটা ড্র করলো অ্যাজ প্রমিসরি নোট অর বিল অফ এক্সচেঞ্জ। এখন এইটা আবার হোল্ডারের একটু স্বাধীনতা আছে, হি ক্যান ট্রিট ইট অ্যাজ হিজ সিলেকশন, সে তার পছন্দ মতো এটাকে ইউজ করতে পারে। সে যদি বলে আমি এটা প্রমিসরি নোট হিসাবে ইউজ করবো, দ্যাটস ফাইন। সে যদি বলে ইট উইল বি আ বিল অফ এক্সচেঞ্জ, দ্যাটস অলসো ফাইন। আচ্ছা, দ্য ইনস্ট্রুমেন্ট শ্যাল বি ট্রিটেড অ্যাকর্ডিংলি। সে যদি বলে, এই যে হোল্ডার যদি বলে আমি আপনার কাছ থেকে এই প্রমিসরি নোট হিসাবেই নিব, তাহলে এইটা প্রমিসরি নোট হিসাবেই এটা ডিল হবে, মানে ট্রানজাকশনটা ওভাবেই হবে। দ্যাটস অল। এইটার মানে ম্যাম এখানে ম্যাম প্রমিসরি নোট আর বিল অফ এক্সচেঞ্জের মধ্যে তো ম্যাম এসেনশিয়াল পার্টে কিছু চেঞ্জ আছে, এখন সেই ক্ষেত্রে চেঞ্জ অনুযায়ী ম্যাম এটা তো আপনাকে এই ইয়েটা, এটা তো স্পেশাল একটা ইয়ে, ওইটা তো আপনি যখন এটা পড়বেন, ওইটা তো যখন ডিল করবেন ওটা তো ডিফারেন্ট জানাই থাকতেন। কিন্তু এইখানে হলো যে আমি আপনাকে দিব, এখন আপনাকে বললাম যে আপনি কি বিল অফ এক্সচেঞ্জ দিবেন না সরাসরি আমার কাছ থেকে টাকা নেবেন, অমুকের কাছ থেকে নিতে পারেন। আপনি বলবেন যে না আমি তো এত ঝামেলায় যাব না, আপনি আমারে টাকা দিবেন, সুতরাং আমি আপনাকে একটা প্রমিসরি নোট দিয়ে দেবো। আপনি বিষয়টা বুঝতে পারছেন? ওটা তো বিরাট বড় জিনিস, আপনি ওটাকে এখানে আনেন না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এখানে হলো আমি হোল্ডার, তো আমি আচ্ছা আচ্ছা ম্যাম বুঝতে পারছি। এখন আমি কোনটা নিতে যাচ্ছি ওই অনুযায়ী বলবো, সে আমাকে ওই ইনস্ট্রুমেন্ট দিবে। হোল্ডার এটাকে ট্রিট করবে। হোল্ডার বলবে আপনি
মোট কথা আমি আপনার কাছে টাকা পাই, এখন আপনি বলেন দেখেন আমি ওই যে অমুকের কাছে টাকা পাই, আমি যদি বলে দিই ওনার কাছ থেকে আপনি টাকাটা নিয়ে নিতে পারবেন, আমি তখন বলবো যে না আমি একটু অন্যরকম, মনে করেন যে আমি কোনো ঝামেলা পছন্দ করি না, আমি বলবো না আমি এত আরেকজনের কাছে যাইতে পারবো না, আপনি আমারে টাকা দিবেন, ব্যাস, কখন আসবো বলে দেন, দ্যাটস অল। ক্লিয়ার? জি ম্যাম, জাস্ট চুজ করার অপশনটা দিয়ে দিল আর কি, that যে is কোনো একটা নিতে পারবো। that is uncertain. Okay, so take to your brain section 17 ambiguous instrument. This is not the title of instrument. এইটা দিয়েছি uncertain means আপনি যাতে বুঝতে পারেন, it is written here, it is not the title of the section. Section title is ambiguous instrument, section 17. Okay, so it's fine, so leave it. Section 18 where the amount is stated differently in figures and words, যেটা আমি already before we discussed regarding this. আচ্ছা, if the amount undertaken or ordered to be paid is stated differently state করা হলো, লেখা হলো in figures and in words, the amount stated in words shall be amount to be paid. যেটা আমি তখন বলেছিলাম, আমরা যেটা ওয়ার্ডে সেটা আমরা মেইনলি প্রায়োরিটি দিব, দ্যাটস অল। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন দেখেন ইফ দ্য ওয়ার্ডস আনসার্টেন, যদি এই ক্ষেত্রে ওয়ার্ডটা আনসার্টেন হয় তখন কি করব, রেফার ব্যাক টু দা, যেটা আমরা ইতে করেছি যে আমরা রেফার ব্যাক করে দিব, ঠিক আছে, দ্যাটস অল। যেটা মোট কথা হলো আমরা যখন ফিগার লিখি 1000 লিখি, তো 1000 এর মধ্যে শূন্যের ব্যাপারে তো একটু কনফিউশন অনেক সময় হয়ে যেতে পারে, হ্যাঁ, তো করে কি এই জন্য ব্র্যাকেটে আমরা উই রাইট দিস অলওয়েজ ইন ওয়ার্ড, মেইনলি ওয়ার্ডটাই আমরা বিবেচনা করব পেমেন্টের জন্য। আচ্ছা, এরপরে ওয়ার্ডে যদি কোনো ঝামেলা থাকে, ইট ইজ নট ক্লিয়ার, সো এটা রেফার ব্যাক টু দা ড্রয়ার বা মেকার। ওকে, দ্যাটস অল। সেকশন 18 জি ম্যাডাম। is on. Fine. Section 19, this is the last section of today. চাহিদার মাত্র কি বলবো, এটা চাহিদার মাত্র পরিশোধযোগ্য বা কি বলা যায় বলেন তো, চাহিদা মাত্র পরিশোধ্য, isn't it? আপনারা কে একজন বলছিলেন, আই থিংক ইউ নো গুড, মানে এই লিগ্যাল ওয়ার্ড গুলো আপনার বাংলা আমি খুব একটা জানি না, মানে চাহিদার মাত্র পরিশোধ্য বা পরিশোধ করতে হবে, ম্যাডাম বাংলাটা চাহিদার মতো মনে হয় আপনার পরিশোধযোগ্য ম্যাম। ওকে, চাহিদার মাত্র instrument payable on demand, পরিশোধযোগ্য। ওকে, so a promissory note or bill of exchange is payable on demand. একটা promissory note বা bill of exchange payable on demand কখন হবে, কখন হবে, where it is expressed to be so, যখন এটা এইরকম লেখা থাকে যে এটা চাহিদার মাত্রই পরিশোধযোগ্য, or to be payable at sight or on presentment। যেমন ধরেন অন ডিমান্ড লেখা থাকলে টু বি পেয়াবল অ্যাট সাইড, দেখিবার মাত্র বা পেশ আপনার সামনে প্রেজেন্ট করার সাথে সাথে দিবেন, পেশ আনতে দিবেন, আরো কি কি দেয়ার আর সাম বাংলা অলসো। তো এই জিনিসগুলো মানে হচ্ছে আপনি যদি এটা যেভাবে এক্সপ্রেস থাকবে, এটাকে এক্সপ্রেস থাকতে হবে যে এটা চাহিদার মাত্র পরিশোধযোগ্য, এটা ওখানে লেখা থাকতে হবে, ইট মিন্স দ্যাট ওয়ান, দ্যাটস অল। আচ্ছা, এখন when no time for payment is specified, অথবা যদি এমন হয় যে চাহিদা এই কোনো ডেট দেওয়া নাই, ওকে দেওয়া আছে, এটা হলো আপনাকে কোনো টাইম দিলাম না, আমি আপনাকে প্রমিস করছি, ওই যে দেখলেন না ওখানে ইন প্রমিসরি নোট, আমি প্রমিস করছি আপনাকে 500 টাকা দিব, তো আপনি যখন আমাকে দিবেন তখন আমি 500 টাকা দিব, যখনই ওই ডকুমেন্টটা নিয়ে আসবেন তখনই আমি দিব, দ্যাট মিন্স এইটা ইট মিন্স পেয়াবল অন ডিমান্ড। হ্যাঁ, পেয়াবল অন ডিমান্ড কখন হবে, যখন এটা ক্লিয়ারলি লেখা থাকবে, দ্যাটস অল, at sight or at present। আচ্ছা, এরপরে এগুলা কিছু লেখা নাই, তাহলে কিভাবে হবে, কিছুই লেখা নাই, নো টাইম ফর পেমেন্ট, ওই যে আমি আপনাকে প্রমিস করছি, আমি তোমাকে প্রমিস করছি আমরা কি আবার ঘুরে আসবো ওখানে, আমরা যদি জি ম্যাম, ওখানে ম্যাম টাইম ছিল না। দেখেন না time ছিল, পেজ ইউ হ্যাভ টু স্টাডি, দেখেন I promise কয়েকটা এক্সাম্পল সেট করার, because you so that you can get clearly your in-depth understanding, so that you can get the in-depth understanding. You see, I promise to pay B টাকা 500, বাস সিম্পল, আমি আপনাকে বলেছি 500 টাকা দিব, এটা লিখিত দিয়েছি, সুতরাং আপনি যখন আসবেন তখনই দিবেন, আপনি তো এটা নিয়ে বলবেন যে আপনি তো আমার টাইম বলেন না, আমি আজকে আসছি এত দূর থেকে আজকেই দিবেন, সুতরাং এটা আমি দিতে পারবো, ঠিক আছে। এখন পরের পেজে অন ডিমান্ড, ঠিক আছে, এটা অন ডিমান্ডে পেমেন্ট হবে, আপনি আসেন এখন ওইদিকে, এইবার আসেন ম্যাম এখানে অন ডিমান্ড বলতে ওই যে টাইম টেবিল হচ্ছে, মানে আমি যখন ডিমান্ড করব তখনই হচ্ছে দিবে। হ্যাঁ হ্যাঁ, ইট মিন্স অন ডিমান্ড, মানে এই যে চাহিদা মাত্র, ঠিক আছে,
অন ডিমান্ড, চাহিদা মাত্র, অন ডিমান্ড, ঠিক আছে? সো ম্যাডাম নো আজকে কি টাইম, সব শেষ করতে পারবো? yes, that's all, because this is 19 জি is finished today up to this. ওকে Have you hurry? Huh? Have you hurry? Do you like to leave? No, ma'am, it's Yes, okay. ma'am. It's almost Okay, 10:30. finished. It's already finished. Okay. That's why. So I think if you just hear, I think it will be fruitful for you when you study. Okay, while no time for payment, আপনাকে এই জিনিসগুলো কিন্তু জানা থাকতে হবে। জানা না থাকলে আপনি কিভাবে টিক দিবেন, বুঝেন নাই? ক্লিক করতে হবে তো আপনাকে। সো প্রত্যেকটা জিনিসই আপনার জানতে হবে। You have to know all these things in depth. So it will be helpful for you যখন এটা, when it will be promissory note or bill of exchange is payable on demand, তখন এটা payable হবে on demand এ। Under section 19 instrument payable on demand, under section 19 bills payable on demand, চাইবার মাত্র পরিশোধযোগ্য, এই জিনিসটা ডিল করে সেকশন 19। ওকে, সো as per section 19 the instrument is payable on demand when অথবা where it is expressed to be so, মানে এটা যখন এটা লেখা থাকে, তো লেখা থাকে তো আপনি দিবেনই, আপনি তো বলেই দিচ্ছেন অন ডিমান্ডে পেমেন্ট হবে, এট সাইড পেমেন্ট হবে, আপনি যখন দেখবেন তখনই পেমেন্ট করে দিবেন। আপনার সামনে কাগজটা নিয়ে আসবো, আপনি পেমেন্ট করবেন, ইট ইজ এক্সপ্রেস দেয়ার, আপনার সামনে প্রেজেন্ট করবো, দেন ইউ উইল you will pay it is promised by you. Okay, so these are not, nothing is written, কোনো কিছু লেখা নাই, it means that one, এই যে একটা এটা আছে না, এই যে কন্ট্রাক্ট এক করেছেন না, যে মৌনতা হলো সম্মতির লক্ষণ, তো যখন এখানে কিছুই লেখা নাই তার মানে আপনি যখন আসবো তখনই দিবেন আপনি, isn't it? So where no time for payment is specified, কোনো পেমেন্টের কোনো টাইম is not specified in the document, it means it is payment, it will be payable on demand and under section 19. Okay, number C, subsection C, where the note to be accepted or endorsed after it is overdue, মানে আপনি আমাকে অলরেডি অমুক তারিখ তো 6 মাসের পরে, 6 মাস বা ধরেন জানুয়ারি 1 তারিখে দেওয়ার কথা, জানুয়ারি 5 তারিখে দিলাম, তখন আপনি আমাকে অবশ্যই দিবেন, কারণ আরো তো 4 দিন বেশি টাইম পেয়েছেন আপনি। It means that one. So I think that's all of the things are clear, and please you just study, and do you need this one again please? আপনার কি, যেহেতু কিছু চেঞ্জেস এখানে এনেছিলাম, ডু ইউ নিড দিস ওয়ান अगेन? আমি যেটা আপনাদেরকে সেন্ড করেছি এট নোন, ওইটার চেয়ে কিছু মডিফিকেশন করা হয়েছিল, লাইক দিস আর দ্য মডিফিকেশন, যেমন এই এক্সাম্পলে মডিফিকেশন গুলো করা হয়েছে, চেঞ্জেস গুলো করা হয়েছে আফটার সেন্ডিং ইউ। সো ডু ইউ নিড দিস ওয়ান? আপনার কি এটা দরকার আছে? ডু আই নিড টু সেন্ড ইট अगेन? ইয়েস ম্যাম। Okay, so I'm just going to email you just now. আমি এখনই আপনাদেরকে ইমেল করে then I will drop the laptop. Okay, so that's all for today. Next day you please study. Thank you. For exam, okay? Okay, ma'am. Assalam. Okay, ma'am. Okay, Assalamu alaikum. Allah Hafiz. Assalamu alaikum everybody. জি আসসালামু আলাইকুম। Walaikum, ma'am. Okay.